জীববিজ্ঞান নিয়ে কথা বলছিলাম। এই চ্যাপ্টার ইন্ট্রোডাকশন দেওয়া হয়ে গেছে। আমরা এখন বাকি জিনিসগুলোতে চলে যাই। কোষ এবং কোষের গঠন। তো আমরা কোষের আবিষ্কারের ইতিহাস নিয়ে কথা বলছিলাম। রবার্ট হুক 1665 সালে সেল বা প্রকোষ্ঠ নামকরণ করেন, তিনি কোষবিদ্যার জনক, তাই না? তারপরে মাইক্রোগ্রাফিয়া নামের বই তিনি সর্বপ্রথম এটার ব্যাখ্যা দেন। অ্যান্থনি ভ্যান লিউয়েনহুক জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। এটা সম্পর্কে আমরা অনেক কিছু বলছি, আশা করি আপনারা সবাই শুনছেন ততক্ষণে। কোষবিদ্যার আধুনিক জনক হচ্ছে কার্পি সোয়ানসন। এটা আমরা একটা অ্যান্সার দিয়েছিলাম নৈবেতিকের জন্য, আপনারা সবাই সেটা অ্যান্সারও করছেন, আশা করি মনে আছে। আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস সম্পর্কে যেটা আমরা বলছিলাম, যে সাধারণত চিন্তা করা হয় যে আরএনএ থেকেই পরবর্তী একটা প্রোটিন তৈরি হয়েছে, সেই প্রোটিন থেকে পরবর্তী জীবন তথা কোষের উৎপত্তি। আবার এন্ডোসিম্বায়োসিস নামে একটা তত্ত্ব দেওয়া আছে, যে তত্ত্বে বলা হয়েছে যে নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে, যেটা বললাম যে একটা কোষে নিউক্লিয়াস ছিল, পরবর্তীতে সেই কোষে কি হয়েছে, আমাদের যে একটা ব্যাকটেরিয়া, সে ব্যাকটেরিয়া প্রবেশ করার পরে সে খুব সুন্দর করে তার ডিএনএ বা প্লাজমিডটা ঢুকাই দিছে, ফলে নিউক্লিয়াস আর ডিএনএ দুইটা মিলে কি একটা কমপ্লিট একটা সেল তৈরি হয়েছে। এখান থেকে প্রথম কোষের উৎপত্তি হয়, সেটাও চিন্তা ভাবনা করা হয়। কোষতত্ত্বের ব্যাপারে আমরা বলেছিলাম যে একটা কোষ সাধারণত কি, মানে সেল থিওরি বা আসলে কোষের কাজটা কি সেটা বুঝাইতে গেলে আমরা ছোটবেলা থেকে যে সংজ্ঞাটা পড়ে আসছি, যেমন কোষ হচ্ছে যাবতীয় সব কিছুর একটা মৌলিক একক, সেটা গাঠনিক হোক, শারীরবৃত্তীয় হোক, সাংগঠনিক হোক বা মৌলিক হোক বা বংশগতি হোক, সব কিছুরই একক হচ্ছে কোষ। আর কোষের উৎপত্তিটা কীভাবে হয়? উৎপত্তিটা হচ্ছে পূর্বতন সৃষ্ট, মানে আমরা বলি না যে মাতৃকোষ থেকে অপত্য কোষের সৃষ্টি, মানে একটা কোষ থেকে আরেকটা কোষের সৃষ্টি হয়। কোষবিদ্যার জনককে উত্তরটা আপনারা দিয়েছিলেন রবার্ট হুক। আমি সাথে এটাও বলেছিলাম যে কোষবিদ্যার যদি আধুনিক জনককে জিজ্ঞেস করা হয়, উত্তরটা হবে সোয়ানসন। কোষের প্রকারভেদ বা শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে আমরা বলেছিলাম যে দেহকোষ এবং জনন কোষ বা গ্যামিট দুই ভাগে ভাগ করা হয়। এটাও বলেছিলাম যে জনন কোষ পৃথিবীতে দুইটাই আছে, সেই দুইটা কি, শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণুটা হচ্ছে পুংগ্যামিট, ডিম্বাণুটা হচ্ছে স্ত্রী গ্যামিট। গ্যামিট শব্দের বাংলাই হচ্ছে জনন কোষ। তো এখানে আমি আপনাদেরকে জিনিস বুঝাচ্ছিলাম যে এই যে হ্যাপ্লয়েড ক্রোমোজোম আর ডিপ্লয়েড ক্রোমোজোম 2n বা এনটা মানে কি? এন মানে হচ্ছে নাম্বার অফ সেট, নট নাম্বার। যেমন আমি যদি বলি, সবাই যেহেতু স্লাইডটা দেখতে পাচ্ছেন, ছবিটা একটু আরেকবার দেখাই। ধরেন এটা একটা ক্রোমোজোমের সেট, আমি এটাকে এন ধরতে পারলাম। সো 3টা ক্রোমোজোম যদি 6টা হয়, আমি কিন্তু চাইলে দেখেন এখানেও কিন্তু কি 6টা হয়েছে, বাট ফ্যাক্ট ইজ এটা কি ডিপ্লয়েড হয়েছে? দ্য অ্যান্সার ইজ নো। হ্যাপ্লয়েড ক্রোমোজোমের নাম্বার যদি 3টা হয়, তাহলে ডিপ্লয়েড ক্রোমোজোম 6টা হলে সেটা ডিপ্লয়েড হয়, ব্যাপারটা এরকম না। ডিপ্লয়েড হইতে গেলে একে ঠিক আছে। সো এটাকে বলতেছি আমি ডিপ্লয়েড। একটু কথাটা বোঝার চেষ্টা করেন, ছবিটা একটু আগে সময় লাগলো। সো আমি যদি হ্যাপ্লয়েড বলি, হ্যাপ্লয়েড মানে কি, ক্রোমোজোমের সেট আছে কয়টা? একটা। আর যদি ডিপ্লয়েড বলি, তাহলে বলতে হবে একই ধরনের ক্রোমোজোমের সেট আছে দুইটা, নট যে সংখ্যার নাম্বারটা ডাবল হয়েছে। সো 2n মানে কিন্তু, এই n মানে কিন্তু কখনোই নাম্বার না, এই n মানে হচ্ছে সেট সংখ্যা কতগুলো আছে। যদি হ্যাপ্লয়েড ক্রোমোজোমে এরকম সেট এরকম একটা থাকে, ডিপ্লয়েড কোষে এরকম সেট কয়টা হবে? দুইটা। যেমন ধর আমরা যখন বলি যে মিওসিস প্রক্রিয়ায় 2n থেকে n হয়, মানে দেহকোষ, এই যে যে আমাদের জননকোষ তৈরির সময়, তখন কি হয় দেখেন, তখন মাতৃকোষে যদি 2n থাকে, জননকোষে কি শুধুমাত্র একটা চলে যায়। তার মানে কি মাতৃকোষেও যা আছে অ্যান্ড যে হ্যাপ্লয়েড সেটে যে ক্রোমোজোমের সেটটা গেছে, একই উপাদানে কিন্তু আছে, কিন্তু গেছে কয়টা সেট? জাস্ট একটা সেট আছে। ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পারছেন। সো হ্যাপ্লয়েড ক্রোমোজোম ডিপ্লয়েড ক্রোমোজোমের পার্থক্য আমরা বুঝাইতে পারলাম। আর যেটা বললাম, জননকোষ পৃথিবীতে দুইটাই আছে, শুক্রাণু এবং ডিম্বাণু। আর জননাঙ্গে জননাঙ্গে কী আছে? শুক্রাণুর জন্য জননাঙ্গ হচ্ছে শুক্রাশয়, আর ডিম্বাণুর জন্য জননাঙ্গ হচ্ছে ডিম্বাশয়। সেখান থেকে মায়োসিস প্রক্রিয়াতে শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টি হয়। আর শুক্রাণু ডিম্বাণুর মধ্যে বাকি যা আছে সবই হচ্ছে দেহকোষ। কোষের প্রকারভেদ নিউক্লিয়াস সংগঠনের ভিত্তিতে, এগুলো পার্থক্য আপনারা ছোটবেলা থেকে জেনে আসছেন। যে প্রকৃত কোষ এর ইংরেজি কি? ইউক্যারিওটিক সেল। আদি কোষ প্রোক্যারিওটিক সেল। দেখেন নাম শুনেই বোঝা যাচ্ছে ইউক্যারিওটিক। ইউ মানে হচ্ছে প্রকৃত, ক্যারিওটিক শব্দটা হচ্ছে ক্যারিয়ন থেকে।
সেল মানে তো কোষ, আপনারা জানেন। তার মানে ইউক্যারিওটিক সেল যদি প্রকৃত কোষের ইংরেজি হয়, তার মানে প্রকৃত কোষটা আসলে আমরা কি দেখে ঠিক করি? ক্যারিওন বা নিউক্লিয়াস দেখে। মানে সহজ কথা, যার নিউক্লিয়াস সুন্দর সে প্রকৃত কোষ, যার নিউক্লিয়াসটা সুন্দর না সে আদি কোষ। যেমন প্রকৃত কোষে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াস সব আছে। আদি কোষে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াস এগুলা নাই। এবার দেখেন প্রকৃত কোষ, ডিএনএটা কীরকম হয়? সূত্রাকার। আর যেটা আদি কোষ, যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই ডিএনএটা কীরকম হয়? বৃত্তাকার। এখন আমাকে কেউ বলতে পারবেন যে ব্যাকটেরিয়ার এই বৃত্তাকার ডিএনএকে কি বলা হয়? ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএকে কি বলা হয়? অ্যান্সার প্লিজ, আই এম আস্কিং ফর অ্যান্সার্স। ইকোলাই নাকি না? ইকোলাই তো শিওর না। ব্যাকটেরিয়ার নাম। ব্যাকটেরিয়াতে যে বৃত্তাকার ডিএনএ থাকে ক্যাপসি সেটাকে কি ভাইয়া বলা হয়? প্লাজমিড কি? প্লাজমিড। এই যে প্লাজমিড, ভেরি গুড, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, আবার সব মিউট করে ফেলো। সো সাইটোপ্লাজমিক অঙ্গাণু শুধুমাত্র রাইবোজোম পাওয়া যায়, কারণ এই আদি কোষটা শুধুমাত্র প্রোটিনের উপরে টিকে থাকে। তবে প্রকৃত কোষে রাইবোজোম সহ সব অঙ্গাণুই দেখা যায়। রাইবোজোমের ধরন 7ts, আর প্রকৃত কোষে এটা হচ্ছে 8ts। দেখো এই রাইবোজোমটা অনুন্নত। আর একটা জাতীয় কোশ্চেন আছে, আমি জানি কি কোশ্চেন হবে একটু পরে। 50s আর 30s দুটো মিলে ভাইয়া এটা 70s কেন কিভাবে হয়, হয়েছে? 80s কেন? আমি জানি এই জাতীয় কোশ্চেন আমার জানা আছে, 5 বছর ধরে ক্লাস নিচ্ছি আমি। একটু পরে পড়াবো, ঠিক আছে? রাইবোজোম আসলে ওখানে এটা পড়াই দিব, ঠিক আছে? আচ্ছা, সো কোষ বিভাজন হয় এখানে অ্যামাটোসিস প্রক্রিয়ায়, আর এখানে মাইটোসিস এবং মিয়োসিস প্রক্রিয়ায়। শ্বসনটা কি হয়? অবাত। অবাত মানে কি? অনুপস্থিতি অফ বাতাস। সহজ কথা, যেখানে অক্সিজেন নাই সেটা হচ্ছে অবাত, আর যেখানে অক্সিজেন সহ সেটা হচ্ছে সবাত শ্বসন। এগুলো মুখস্থ করতে হবে। আমি স্লাইডের ছবিটা দিয়ে দিলাম, আপনারা খুব সুন্দর করে, আমি স্লাইডের পিডিএফ আপলোড দিয়ে দিব, আপনারা সুন্দর করে এগুলো মুখস্থ করবেন। উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ, দৈর্ঘ্য জানবেন। সবচেয়ে ছোট কোষ যে মাইক্রোপ্লাজমা। আর এতই ছোট কোষ যে চারপাশে যে একটা সেল ওয়াল থাকে সেটা পর্যন্ত নাই। মানব দেহের সবচেয়ে লম্বা কোষ কোনটা? মোটর নিউরন। অপরিচিত রাখতেছে নামটা, পরিচিত করে দিচ্ছি। আপনাদের মাথা থেকে ধরেন আপনি আপনার হাতকে আদেশ করতেছেন, হাত তুমি এখন উপরে যাও বা নিচে আসো। এই যে আদেশটা আপনার মাথা থেকে একটা স্নায়ু কি ওই হাত পর্যন্ত বয়ে নিয়ে যাচ্ছে বা পা পর্যন্ত বয়ে নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে মোটর নিউরন। এককোষী বড় শৈবাল, অ্যাসটাবুলারিয়া। বহুকোষী উদ্ভিদের মধ্যে র্যামি নামক গাছের তন্তুকোষ, এটা হচ্ছে 55 সেন্টিমিটার, সব থেকে বৃহৎ। এই জিনিসগুলো একটু মুখস্থ করবেন, আমি এগুলো বুঝাইতে গেলাম না। আদর্শ উদ্ভিদ কোষ, কিছু জিনিস আছে যেগুলোতে জীবন আছে সেগুলো সব প্রোটোপ্লাজমের মধ্যে পড়ে, কিছু আছে যেগুলোতে জীবন নাই সেগুলো সব জড় বস্তুর মধ্যে পড়ে। জড় বস্তুর মধ্যে কোষ প্রাচীর আর কোষে তো নির্জীব বস্তু আছে। নির্জীব বস্তু সঞ্চিত পদার্থ কি? এই খাবারের যে উপাদানগুলো আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড, বাংলায় বললে শর্করা, আমিষ আর চর্বি। মিশ্রিত পদার্থ মনে রাখবেন পেন দিয়ে, PEN। পেন মানে কি? পিতে পিগমেন্ট, ইতে এনজাইম, এনতে নেকটার। আর এগুলো বাদে বাকি যা আছে সব হচ্ছে বর্জ্য পদার্থ। তাও যদি মনে রাখতে চান, রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, হ্যান এগুলো সব হচ্ছে বর্জ্য পদার্থ। জড়বস্তুর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোষ প্রাচীর। দেখেন আমি যদি বলি যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে প্রধান পার্থক্য কি, দুইটা পার্থক্য বলতে হবে, দুইটা পয়েন্ট আসবে। একটা হচ্ছে কোষ প্রাচীর, 2 নম্বর আসবে প্লাস্টিড। এটা হচ্ছে প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের প্রধান পার্থক্য। এবার প্রোটোপ্লাজমের প্রথমে দেখেন কোষ ঝিল্লি। কোষ প্রাচীর আর কোষ ঝিল্লি কি একই জিনিস? দ্য অ্যান্সার ইজ নো। কোষ প্রাচীর উদ্ভিদে থাকবে, প্রাণীতে থাকবে না, বাট কোষ ঝিল্লি কিন্তু উদ্ভিদ এবং প্রাণী কোষ দুইটাতেই থাকবে। নিউক্লিয়াসের ব্যাপারে আমরা জানি, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াস, নিউক্লিয়ার রেটিকুলাম, ক্রোমোসোম, এগুলো সম্পর্কে আমরা সবই জানি। তারপরে আমরা বিস্তারিত পড়বো একটু পরে। সাইটোপ্লাজমে পাওয়া যাচ্ছে সাইটোমাতৃকার বিভিন্ন অঙ্গাণু, এর মধ্যে ঝিল্লিবদ্ধ আছে, ঝিল্লিবিহীন আছে। একটা কোশ্চেন ফ্রিকোয়েন্টলি হয়, নিজের কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু বা কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু। আপনারা মনে রাখবেন হচ্ছে মামারা প্রতি সেকেন্ডেই ইমোশনাল। আমাদের অনেকের বাসায় মামা আছে, তাই না? দেখা যায় মামারা কি হয়, আমাদের হালকা কষ্টতেই ইমোশনাল হয়ে যায়। সো এই প্রতি সেকেন্ডেই ইমোশনাল মামাদেরকে উৎসর্গ করে আমাদের এই নিউমোনিক্সটা, যাতে আপনার এটা দিয়ে ঝিল্লিবিহীন যে অঙ্গাণুগুলো আছে সেগুলো মনে রাখতে পারেন। এই মাতে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, মাতে হচ্ছে মাইক্রোটিউবিউলস, রাতে হচ্ছে রাইবোজোম, প্রতিতে হচ্ছে প্রোটিওসোম, সেকেন্ডে সেতে হচ্ছে সেন্ট্রিওল, ইতে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। অনেকে হচ্ছে সেরা মামা প্রথম দিয়ে যেগুলো ঝিল্লিবদ্ধ মনে রাখে, বাট আমি একটাই মনে রাখাই, ঝিল্লিবিহীন মনে রাখলে, ঝিল্লিবিহীন কোনটা সেটা মানে সরি, ঝিল্লিবিহীনটা মনে রাখলে ঝিল্লিবদ্ধ কোনগুলো সেটাতে এমনি বের করা যায়, তাই না? এই চার্ট পুরোটা মুখস্থ করতে হবে।
কোষ প্রাচীর, আমি স্ট্রাকচারটা দেখাই, তারপর এসব নিয়ে আলোচনা করব। কোষ প্রাচীরের আমরা যেটা বলছি প্রথমে, যে উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে সবচেয়ে বড় একটা পার্থক্য হচ্ছে কোষ প্রাচীর, যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। একটা পর্দা থাকে মেইনলি, সেটা হচ্ছে মধ্য পর্দা। কিছু থাক আর না থাক, এই মধ্য পর্দা থাকবেই। এটা সাধারণত পেকটিক অ্যাসিড দিয়ে তৈরি হয়। এর উপর যদি একটা লেয়ার মানে সেলুলোজ হেমিসেলুলোজ যেগুলো জমা হয়, সেটা তৈরি করবে প্রাথমিক প্রাচীর। একটা লেয়ার, কয়টা লেয়ার বললাম? একটা লেয়ার তৈরি করবে হচ্ছে প্রাথমিক প্রাচীর। এন্ড যদি মনে হয় যে না, এটা আসলে আর নিরাপত্তা হচ্ছে না, এটা আরও বেশি নিরাপত্তা দরকার, তখন কি এক্সট্রা করে আপনি 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা যোগ দিতে পারেন, দুই পাশে লাগবে। এই যে 3টা স্তর যোগ করলাম, এগুলো কি হবে? এগুলো হবে সেকেন্ডারি প্রাচীর। সো প্রাইমারি প্রাচীরটা কি? মধ্য পর্দার উপর যে প্রথম যে প্রাচীরটা পড়ে সেটা হচ্ছে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি প্রাচীর। এটা কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে। আর তার উপরে যে 3টা যেটা বললাম, এই 3টা আসলে কি দিয়ে তৈরি হচ্ছে? এগুলো সাধারণত লিগনিন জমা হয়, ঠিক আছে? উপরে লিগনিন জমা হয়ে এই জিনিসগুলা সেকেন্ডারি প্রাচীর আরও দৃঢ়তা দান করার জন্য, যদি আরও পুরু হইতে হয় সেই জন্য এগুলা জমা হয়ে যায়। সো এখন ভাইয়া ছবিতে, হ্যাঁ বলো। ভাইয়া ফ্রাগমোপ্লাস্ট আর ফ্রাগমোপ্লাজম কি সেম? না, ফ্র্যাগমোপ্লাস্ট আর ফ্র্যাগমোপ্লাজম সেম না, ঠিক আছে? দুটো আলাদা। ওকে, সো এখন দেখেন আমরা কি জানি যে যখন কোষ বিভাজন হয় তখন কোন কোষ বিভাজনের বেসিক্যালি কি কি হয়? নিউক্লিয়াস বিভাজিত হয়, ক্রোমোজোম বিভাজিত হয়, এক পর্যায়ে সাইটোপ্লাজম দুই পাশে সরে যায়, আর এক সময় একদম সবার শেষে যে কি হয়? দুইটা নতুন কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীর তৈরি হয়ে যায়। তার মানে কোষ প্রাচীর তৈরি হবে কখন? কোষ বিভাজনের একদম শেষ পর্যায়ে। দেন স্লাইডে লেখা হয়েছে টেলোফেজ পর্যায়ে, যেটা সবচেয়ে শেষ পর্যায়ে, সেখানে ফ্র্যাগমোপ্লাস্ট কর্তৃক এই মধ্যপর্দার সূচনা ঘটে। মধ্যপর্দার প্রাথমিক কম্পোনেন্ট হচ্ছে পেকটিক অ্যাসিড। তারপরে প্রাথমিক প্রাচীরের কম্পোনেন্টগুলো হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আর সেকেন্ডারি এগুলো একটু পরে দেখাই, আর এখানে আর কিছু জিনিস বাকি আছে, এদিক দেখেন। মধ্যপর্দাটা দেখেন সবসময় কন্টিনিউয়াস, মানে কি কোনো খণ্ডকায়ন নাই, অখণ্ডিত। কিন্তু প্রাথমিক প্রাচীর বলেন বা সেকেন্ডারি প্রাচীর বলেন, এগুলো কি যেসব জায়গায় মাঝে মাঝে কি একটা গ্যাপ আছে, একটা খণ্ড খণ্ড হয়ে আছে, তাই না? তো এইসব যেসব জায়গায় গ্যাপ হয়, এই গ্যাপটা দেখতে একটা কুয়ার মতো লাগে বা কূপের মতো লাগে, সেটাকে বলা হয় পিট। দুইটা পিট যদি পরস্পর মুখোমুখি অবস্থান করে সেগুলোকে বলা হয় পিট পেয়ার। এটাকে বলা হচ্ছে পিট পেয়ার। একটা জিনিস খেয়াল করেন, এই যে পিট পেয়ারে মানে যেসব জায়গায় দুইটা পিট মুখোমুখি আছে, আর কিছু না থাকলেও এখানে কি মধ্যপর্দা আছে। সো যেখানে শুধু মধ্যপর্দা আছে, কোনো প্রাথমিক প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর নাই, সেই মধ্যপর্দাকে বলা হয় পিট মেমব্রেন। কি বলা হচ্ছে? মানে পিটের মধ্যে যে মধ্যপর্দা আছে, সেই পিটের মধ্যপর্দাকে বলা হচ্ছে পিট মেমব্রেন। ওকে, সো এই কথাগুলাই। এবার একটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখতে হবে, সেটা হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীরটা তৈরি হলো কি কি স্ট্রাকচার দিয়ে, সেটা আমরা জানলাম, তাই না? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দিয়ে। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? উত্তর হচ্ছে কাইটিন। আর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? লিপিড এবং প্রোটিন। ব্যাকটেরিয়ার কোষ লিপিড প্রাচীর তৈরি প্রোটিন। হয় লিপিড প্রোটিন। অনেকে এটা আগে আদর করে একটা সুন্দর নামে ডাকে। এই সুন্দর নামটা কি? এই সুন্দর নামটা হচ্ছে, লিপোপ্রোটিন। না, এটাকে বলা হয় পেপটাইডোগ্লাইক্যান। কি বলা হয়? পেপটাইডোগ্লাইকান, ঠিক আছে? পেপটাইডোগ্লাইকান মানে কি? পেপটাইড মানে হচ্ছে প্রোটিন, আর গ্লাইকান মানে হচ্ছে কার্বোহাইড্রেট, ঠিক আছে? সো লিপিড প্রোটিন বা পেপটাইডোগ্লাইকান দুটাই বলা যায়। সো ছত্রাকের প্রাচীর কাইটিন আর ব্যাকটেরিয়ার প্রাচীর লিপিড প্রোটিন দিয়ে গঠিত। যেহেতু নতুন বই লিপিড প্রোটিন লেখা আছে, আপনার লিপিড প্রোটিন উত্তর দাগাবেন। আর মেডিকেলের কোশ্চেনে সাধারণত পেপটাইডোগ্লাইকান থাকে, যেটা মেডিকেলের কোশ্চেন আর কি, সেই জন্য একটু উল্লেখ করে দিলাম। সো সেখানে উত্তর কিন্তু পেপটাইডোগ্লাইকান ছিল, একটু খেয়াল রাখবেন ব্যাপারটা, যে কোশ্চেনের অ্যান্সারে কি চাইছে। সো প্রাথমিক প্রাচীর যেটা আমরা বলছিলাম সেটা এক স্তর বিশিষ্ট, আর যেটা সেকেন্ডারি প্রাচীর সেটা কয় স্তর বিশিষ্ট হয়? 3 স্তর। কোষ প্রাচীর, আসেন পার্থক্যগুলো, আপনারা এতক্ষণ এগুলো সবাই পড়ছেন। মধ্যপর্দাটা কি? প্রথম স্তর, তারপর দ্বিতীয় স্তরটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, তারপর তৃতীয় স্তরটা হচ্ছে দ্বিতীয় স্তরটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, আর তৃতীয় স্তরটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। অবস্থানটা কোথায়? যেটা বললাম, মধ্য সকল কোষে থাকে। প্রাথমিক প্রাচীর অপেক্ষিত নতুন কোষে, ভাজক এবং বিপাকীয় কোষে। এখন সেকেন্ডারি প্রাচীর কিন্তু কি আরও 3 লেয়ারের নিরাপত্তা ব্যবস্থা উপরে হয়ে গেছে, যাতে কোনোভাবেই ছুটতে না পারে। তাহলে ভাজক এবং বিপাকীয় কোষ তৈরি হবে না কেন? কারণ ভাজক টিস্যু মানে কি? সে বিভাজিত হবে। তার গায়ের উপর যদি এরকম 3-4টা লেয়ার থাকতে পারে, এত লেয়ার ভেঙে তার কি আর বিভাজন হওয়া সম্ভব? সম্ভব না। এই জন্য ভাজক টিস্যুগুলোর গায়ে কখনোই কি সেকেন্ডারি প্রাচীর গঠিত হয় না।
ছবি যেহেতু আমরা দেখছি, আমরা এতক্ষণ জেনে গেছি মধ্যপর্দা এক স্তর বিশিষ্ট হয়, প্রাথমিক প্রাচীরও এক স্তর বিশিষ্ট হয়, তবে সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট হয়। মধ্যপর্দার পুরুত্বটা খুবই কম, উল্লেখযোগ্য নয়, দ্যাটস উল্লেখ করা হয় নাই। প্রাথমিক প্রাচীর হচ্ছে পাতলা 1.3 মাইক্রোমিটার, আর সেকেন্ডারি প্রাচীর যেহেতু 3 লেয়ার বিশিষ্ট, তাহলে বুঝতেই পারছেন 3কে আপনি 3 দিয়ে গুণ দিবেন, কত হয় 10, সো 5 থেকে 10 মাইক্রোমিটার। আর পিট পেয়ারে মধ্যপর্দা আমরা দেখাইছিলাম যে মধ্যপর্দাটা কি একেবারে কন্টিনিউয়াস, তাই না? কোথাও কোনো, আগে ছোট দেখাই, এ দেখেন মধ্যপর্দা কি একেবারে কন্টিনিউয়াস, কোথাও কোনো খণ্ড নাই। কিন্তু প্রাথমিক প্রাচীর বলেন বা সেকেন্ডারি প্রাচীর বলেন, এগুলো কি এই কূপের জায়গায় কিন্তু খণ্ড হয়ে গেছে। সো পিট পেয়ার খণ্ডিত নয়, প্রাথমিক প্রাচীর খণ্ডিত, সেকেন্ডারি প্রাচীরটাও খণ্ডিত। একদম কনসেপচুয়ালি মনে রাখবেন, হ্যাঁ, মুখস্থ করার কিছু নাই এখানে। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন দেখেন, এটা বই অনেক বড় করে দেওয়া আছে, আমরা একদম ছোট করে দেখাইছি যে সেলুলোজগুলো 1000 থেকে 3000 সেলুলোজ মিলে একটা সেলুলোজ চেইন তৈরি করে। এরকম 100টা চেইন যখন খুব সুন্দর একটা লাইন তৈরি করে দেয়, সেগুলোকে বলা হয় ক্রিস্টালাইন। জাস্ট কিডিং আর কি, লাইন তৈরি করে না এইভাবে, 100টা সেলুলোজ চেইন মিলে ক্রিস্টালাইন মাইসিলি তৈরি করে। এরকম ক্রিস্টালাইন মাইসিলি 20টা মিলে তৈরি করা হচ্ছে মাইক্রোফাইব্রিল। মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, ম্যাক্রো মানে হচ্ছে বড়। সো এরকম 250টা মাইক্রোফাইব্রিল মিলে একটা বড় ফাইব্রিল তৈরি করবে, সেটাকে বলা হচ্ছে ম্যাক্রোফাইব্রিল। আর অনেক বলতে আপনাদের বইটার এক্সাক্ট সংখ্যা দেওয়া নাই, বাট এভাবে বলা আছে যে অনেকগুলো মাইক্রোফাইব্রিল মিলে, ম্যাক্রোফাইব্রিল মিলে তন্তু বা ফাইবার তৈরি হয়। এই ফাইবারটা কি করে? উদ্ভিদ কোষের দৃঢ়তা দান করে। আমি যদি বলি কোষ প্রাচীরের গাঠনিক একক কোনটা, উত্তরটা কি হবে? হিসেবে সেলুলোজ হওয়া উচিত, কিন্তু আপনাদের বইয়ে দেওয়া আছে ক্রিস্টালাইন মাইসেলি। এটা বহু আগে থেকে এটাই দেওয়া আছে, আপনারা এটাই পড়বেন যে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি। মানে এটাই বোধহয় সর্বপ্রথম ভিজিবল হয়, দেখা যায় বোধহয়, এই জন্যই বোধহয় এটা বলা হয়েছে। সেলুলোজ তো একটা রাসায়নিক স্ট্রাকচার। বিশেষ আবর্তন বা সাইক্লোসিস, প্রোটোপ্লাজমের চলনটা কেন দরকার? প্রোটোপ্লাজম হচ্ছে একটা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের জীবীয় বৈশিষ্ট্যর নির্ধারক। তো দেখেন যদি ব্যাপারটা এরকম হয়, এ যদি একটা কোষ হয়, ধরেন মধ্যে একটা কোষ গহ্বর আছে, পুরোটা জুড়ে ছড়িয়ে আছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম যেটা আছে, এই প্রোটোপ্লাজমটা কি হবে? এই সব জায়গায় সমানভাবে এটা চলাফেরা করবে, সব জায়গায় সমানভাবে চলাফেরা করবে। এই জন্য কি হয়, চলাফেরা করার সুবিধাটা কি, যে সব জায়গায় কি, যে পুষ্টি উপাদানগুলো বা প্রয়োজনীয় উপাদানগুলো সব জায়গায় সে বন্টন করে বেড়াইতে পারে। তো প্রোটোপ্লাজমগুলো এইভাবে খুব সুন্দর করে মুভ করে, এটা একদিকে মুভ করতে পারে, সেক্ষেত্রে এটাকে বলে একমুখী আবর্তন। যেমন পাতা ঝাঁঝির ক্ষেত্রে এটা আমরা একমুখী আবর্তনের উদাহরণ দেখতে পারি। আর বহুমুখী আবর্তনটা কোথায়? ট্রেডিসক্যানশিয়া। বহুমুখীটা কীরকম হয়, যারা নদীর আশেপাশে গেছেন দেখবেন নদীর মধ্যে দেখা যায় যে পানি এক জায়গায় এদিকে পাক খাচ্ছে, এক জায়গায় এদিকে পাক খাচ্ছে, এক জায়গায় এদিকে পাক খাচ্ছে, তাই না? তো ওটা থেকে মনে রাখতে পারেন যেটা হচ্ছে বহুমুখী আবর্তনের একটা চিত্র আর কি। এটা কই দেখা যায়? ট্রেডিসক্যানশিয়ার কোষস্থ প্রোটোপ্লাজমে। অনেকে জিজ্ঞেস করে পাতা ঝাঁঝি কি, এর পাতা ঝাঁঝি কি আমি নিজেও জানি না। তানভীর, পাতা ঝাঁঝি কি জিনিস? আমিও জানি না, আমার বন্ধু ও উদ্ভাসে ক্লাস নেয়, ও জানে না। আপনার জাস্ট উদাহরণটা মনে রাখবেন। পাতা ঝাঁঝির প্রোটোপ্লাজমে থাকে একমুখী, আর ট্রেডিসক্যানশিয়া থাকে বহুমুখী। ওকে, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচ মানে কি? আপনার স্যান্ডউইচ খাইছেন না? দুইটা পাউরুটি, উপরে আর নিচে, মধ্যে কি থাকে? একটা ডিম, দুইটা ডিম থাকে। এটাই হচ্ছে স্যান্ডউইচ মডেল। তবে পাউরুটি না, পাউরুটির বদলে বিজ্ঞানীরা চিন্তা করছে প্রোটিন। পথে পাউরুটি, পথে প্রোটিন, আর ভেতরে আছে হচ্ছে লিপিড। ঠিক আছে, এই যে প্রোটিন আর লিপিড মিলেই বিজ্ঞানী ড্যানিয়েলি এবং ডেভসন চিন্তা ভাবনা করলেন যে এরকম স্যান্ডউইচের মতো করে বোধহয় কোষ ঝিল্লিটা বিস্তৃত থাকে। এটা প্রথমে একটা সুনির্দিষ্ট মডেল মানে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছিল, বাট এটা টেকে নাই। কারণ কি, পরবর্তী যে ফ্লুইড মোজাইক মডেল আসছে বা আইসবার্গ মডেল 1972 সালে, এটাই কি সর্বজন গ্রাহ্য। এটাই হচ্ছে সর্বজন গ্রাহ্য, এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানে গ্রহণযোগ্য এবং সর্বসম্মতিক্রমে এখন পর্যন্ত গৃহীত যে মডেল, সেটাই হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। দিয়েছেন কে? যে বিজ্ঞানী গান গায়, সিঙ্গার এবং নিকলসন। ফ্লুইড মোজাইক মডেল। বাপ্পারাজের মুভি দেখছো তোমরা কেউ ছোটবেলায়? কেউ দেখো নাই? ভেরি ব্যাড। তো বাপ্পারাজের একবার প্রেম হয়েছে এক বড় লোকের মেমের সাথে। তো অনেকদিন প্রেম টেম করার পরে মেম সাহেবের যে বাপ আছে, সে মেম সাহেবের বাপ মেম সাহেবকে একটা বড় লোক দেখে জামার সাথে বিয়ে দিয়ে দিছে। তারপর বাপ্পারাজের চিরাচরিত অভিনেতা জানো, সব যায় কান্নাকাটি করে ভাষায় ফেলে। সে সারাদিন শুধু বলে, মেম সাহেব তুই কই গেলি, মেম সাহেব
তুই কই গেলি। তো আমাদের কোনো এক উদ্ভাসের টিচার হয়তো সেই ক্রন্দনরত অবস্থায় সেই বাপ্পারাজকে দেখতে পেয়েছিল, তার সেই বাক্যটা দিয়েই পরবর্তীতে কোষ ঝিল্লির যে জিনিসপত্র সেগুলো মনে রাখার জন্য একটা নিউমোনিক্স তৈরি হয়ে গেছে। সো কোষ ঝিল্লিতে মানে ফ্লুইড মোজাইক মডেলে কি কি আছে? মেমতে হচ্ছে মেমব্রেন প্রোটিন, কইতে হচ্ছে কোলেস্টেরল, গেতে হচ্ছে গ্লাইকোক্যালিক্স, আর লিতে হচ্ছে লিপিড বাইলেয়ার। দেখেন এখানে কি কি আছে, আমরা একটু চিন্তা ভাবনা করি। ফ্লুইড মোজাইক মডেল আমি আসলে না এত কঠিন করে না বলে আমি ডিরেক্টলি বলেছি ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার এর কারণ আছে, ফসফোলিপিড বাইলেয়ার মানে কি? বাই মানে হচ্ছে দুই, লেয়ার মানে স্তর, মানে ফসফোলিপিডটা দুইটা স্তর আছে। ফসফোলিপিড কি? আপনার যখন কোষ রসায়নটা পড়াবো তখন দেখবেন ফসফোলিপিডটা আসছে আমাদের এখানে। ফসফোলিপিড মানে হচ্ছে ফসফেট এবং লিপিড, লিপিডের সাথে যখন ফসফেটটা যুক্ত থাকে তখন সেই যৌগকে বলা হয় ফসফোলিপিড। সো এই যে ফসফোলিপিড বাইলেয়ার এটা কিরকম হয়? ফসফেট হেড লিপিড টেল, ফসফেট হেড লিপিড টেল, ফসফেট হেড লিপিড টেল, ফসফেট হেড লিপিড টেল। একইভাবে ফসফেট হেড লিপিড টেল, ফসফেট হেড লিপিড টেল। যেহেতু আমরা বলছি আগে কয়টা লেয়ারে থাকবে? দুইটা লেয়ারে থাকবে, তাই না? সো এই যে এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার হয়ে গেল আমাদের ফসফোলিপিড বাইলেয়ার, একটা কম্পোনেন্ট গেল। এরপর হচ্ছে মেমব্রেন প্রোটিনটা একটু দেখি। মেমব্রেন প্রোটিনটা কি? তিন ধরনের প্রোটিন পাওয়া যায়। একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল মানে কি? এই দুইটা স্তর পুরোটাই ইন্টিগ্রেট করে থাকবে, দুইটা স্তর পুরোটাই সে ইন্টিগ্রেট করে থাকবে, সে ইন্টিগ্রাল প্রোটিন। আবার কিছু কিছু প্রোটিন আছে শুধু পেরিফেরি বা বাইরের দিকে থাকবে, এগুলোকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। আবার কিছু কিছু প্রোটিন আছে যেগুলো দেখা যাবে অর্ধেক বাইরে থাকবে, অর্ধেক থাকবে লিপিডের মধ্যে, লিপিডটা ভেতরের দিকে না, সো এগুলোকে বলা হবে লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে তিনটা প্রোটিন দেখাইলাম, একটা হচ্ছে ইন্টিগ্রাল, একটা হচ্ছে পেরিফেরাল, আর একটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। ঠিক আছে? তো তিন ধরনের প্রোটিনের নাম জানলাম, কোনটা কই থাকে সেটাও জানছি কিন্তু। ঠিক আছে, একটা পয়েন্ট আছে কোলেস্টেরল। কোলেস্টেরলের সাথে প্রাণী কোষে বেশি দেখা যায়। এই যে ফসফোলিপিডগুলো আছে, এই ফসফোলিপিডগুলোর মাঝখানে খুব সুন্দর করে করে ভেতর ভেতর ঢুকে থাকে, প্রাণী কোষে অনেক বেশি পাওয়া যায় এগুলা। লাস্ট অফ অল হচ্ছে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকো শব্দটা হচ্ছে গ্লাইকোজেন থেকে। গ্লাইকোজেন মানে কি? গ্লুকোজের পলিমার। গ্লুকোজ জিনিসটা কি? কার্বোহাইড্রেট বা শর্করা। তার মানে গ্লাইকো শব্দের অর্থ হচ্ছে শর্করা। এখন শর্করা দুইভাবে থাকতে পারে, এক এটা প্রোটিনের সাথে থাকতে পারে, অথবা এটা যে লিপিডগুলো আছে এই লিপিডের সাথেও থাকতে পারে। তাহলে গ্লাইকো বা কার্বোহাইড্রেট যদি প্রোটিনের সাথে থাকে সেটাকে আমরা কি বলবো? গ্লাইকোপ্রোটিন। আর গ্লাইকো যদি লিপিডের সাথে থাকে সেটাকে আমরা কি বলবো? গ্লাইকোলিপিড। তাহলে আমার গ্লাইকোক্যালিক্স কই গেল? আসলে এই গ্লাইকো প্রোটিন আর গ্লাইকো লিপিড দুটোকেই একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এবার লাস্ট অফ অল সেটাকে ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হচ্ছে? আগেকার যুগে যে বাসাগুলো ছিল, এখনকার তো সব বাসা টাইলস করে সবাই। সো আগেকার যুগে যে বাসাগুলো ছিল ওই বাসাগুলোতে মানে দেখা যাইতো যে মোজাইক করা থাকতো, মার্বেল পাথর দিয়ে সুন্দর করে মোজাইক করা থাকতো, আর জায়গায় জায়গায় ওই লাল নীল কালারের পাথরগুলা মানে উপরে খুব সুন্দর চিকচিক করতো আর কি। সো এই ফ্লুইড মোজাইক মডেলটা এখান থেকে আসছে। এখানে যে এই যে আমরা বললাম যে ফসফেট হেড আর লিপিড টেল, ফসফেট হেড আর লিপিড টেইল যেটা আছে, এরা কি জানেন পরস্পরের মধ্যে যে এক্কা দোক্কা করে জায়গা পরিবর্তন করতে পারে, মানে স্থান পরিবর্তন করে। ফলে এদেরকে অনেকটা তরলের মতো দেখায়, যেরকম তরল বলতে ফ্লুইড আর কি, ফ্লুইডের মতো আর কি, এক জায়গা থেকে এক জায়গায় খুব সহজেই পরিবর্তন করতে পারে। সো এদেরকে দেখায় ফ্লুইডের মতো। আর এই মধ্যে যে প্রোটিনগুলো আমরা দেখাইলাম, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন বা লিপিড সম্পৃক্ত প্রোটিন, এই প্রোটিনগুলো ওই যেরকম পাকায় যেরকম মোজাইক চকচক করতো, এগুলোও ঠিক এই লিকুইডের মধ্যে ওরকম মোজাইকের মতো চিকচিক করতে দেখা যাইত অণুবীক্ষণ যন্ত্রে। সো দ্যাটস ওয়াই এটাকে বলা হয়েছে ফ্লুইডের মধ্যে মোজাইক বা ফ্লুইড মোজাইক মডেল। আশা করি কারো বুঝতে সমস্যা না। কোষ ঝিল্লি, প্রথমে দেখেন মাইক্রোভিলাই কি জিনিস। একটা কোষে এরকম যদি আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে সেটাকে বলা হয় মাইক্রোভিলাই। এর কাজ কি?
কোষের শোষণের তলটা বৃদ্ধি করা, অ্যান্ড যার ফলে কি হয়, শোষণের জন্য আরও সুবিধা হয়, একটা কোষের সারফেস বাড়ে। তো এই যে মাইক্রোভিলাই, এই মাইক্রোভিলাই শুধু আপনারা এখানেই পড়েন না, আপনারা মাইক্রোভিলাই পড়ছেন হচ্ছে ওই যে পরিপাকতন্ত্র পড়ছেন, তারপর পড়ছেন হচ্ছে রেচনতন্ত্র পড়ছেন, ঘাস ফড়িংয়ে পড়ছেন, তাই না? সো এই মাইক্রোভিলাইগুলো সব জায়গায় কিন্তু আছে, যেসব জায়গাতেই শোষণ দরকার সেসব জায়গাতেই মাইক্রোভিলাই থাকবে। শোষণের একক বলা হয় মাইক্রোভিলাইকে, সহজ কথা শেষ। টনোফাইব্রিল নামক অসংখ্য ফিলামেন্টযুক্ত বৃত্তাকার অঞ্চল, ডেসমোসোম, বেসিক্যালি কোষের মধ্যে এরকম গোল 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 জায়গা থাকে, ঠিক আছে? এগুলো কি হয়, কোষ ঝিল্লিগুলো ভেতরের দিকে ঢুকে এরকম গোল 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 জায়গা তৈরি করে। আর এগুলোতে টিয়ানোফাইব্রিল নামক অসংখ্য ফিলামেন্ট থাকে। ফিলামেন্টটা কি, একটার সাথে একটা জোড়া লাগে, ফিলামেন্টটা আমরা একটু পরে জানবো। ফ্যাগোসাইটিক ভেসিকল আর পিনোসাইটিক ভেসিকল। ফ্যাগোসাইটিক ভেসিকল মানে কি, একটু ফ্যাগোসাইটিস মানে জানতে হবে। ফ্যাগোসাইটোসিস শব্দ অর্থ হচ্ছে কঠিন পদার্থ ভক্ষণের প্রক্রিয়া, পিনোসাইটিস মানে হচ্ছে তরল পদার্থ ভক্ষণের প্রক্রিয়া। ফ্যাগোসাইটিস মানে কঠিন পদার্থ ভক্ষণের প্রক্রিয়া, পিনোসাইট মানে তরল পদার্থ ভক্ষণের প্রক্রিয়া। তাহলে ফ্যাগোসাইট মানে কঠিন পদার্থ খাওয়ার পর, ধরেন এটা একটা কোষ, এই কোষের মধ্যে এটা একটা ভেসিকল, এটা একটা ভেসিকল, যে ভেসিকলে কঠিন পদার্থ আছে সেটা হচ্ছে ফ্যাগোসাইটিক ভেসিকল, আর যে ভেসিকলে তরল পদার্থ আছে সেটা হচ্ছে পিনোসাইটিক ভেসিকল। দেখেন এই কথাই লেখা আছে, পানি বা অন্য কোনো তরল পদার্থ দিয়ে, সেটা হচ্ছে পিনোসাইটিক ভেসিকল। কোষঝিল্লির কাজ, কোষঝিল্লির কাজ কি, আমাদের বাসায় যেরকম লাইক বাসার দেয়াল বা প্রাচীর যেরকম কাজ করে, কোষঝিল্লি একই কাজ করে। যেমন ধরেন আমাদের বাসার প্রাচীর কি করে, যে বাইরে থেকে আমাদের প্রোটেক্ট করে, তাই না? চারপাশ, বাসার চারপাশটা ঘিরে রাখে, তারপর কুত্তা বিড়াল বাসার মধ্যে ঢুকতে দেয় না, তারপরে বাসার গেট দিয়ে কে কে বাইরে যাবে, কে কে ভেতরে আসবে, এগুলোর ব্যাপার নিয়ন্ত্রণ করে। তারপর ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস এগুলো কি কোষঝিল্লি দিয়ে কি করে, যেমন ধরেন ফ্যাগোসাইটোসিস পিনোসাইটোসিস, আচ্ছা ওটা পরে যাই, আগে এটাই বুঝাই। দেন কোষঝিল্লির কাজও সেম, ঘিরে রাখা, এই যে কুত্তা বিড়ালের প্রতিকূলতা থেকে রক্ষা করা, তারপর কোন জিনিস ভেতরে যাবে কোন জিনিস বাইরে যাবে মানে বস্তু স্থানান্তরটা ব্যাখ্যা করা বা নিয়ন্ত্রণ করা, সমন্বয় করা। তারপর বৃহদাণু যেগুলো আছে সংশ্লেষণ করা। ফ্যাগোসাইটিস মানে একটু আগে বলছি কঠিন পদার্থ ভক্ষণের প্রক্রিয়া, আর পিনোসাইটিস মানে হচ্ছে তরল পদার্থ ভক্ষণের প্রক্রিয়া। এনজাইম এবং অ্যান্টিজেন ক্ষরণ, আর স্নায়ু উদ্দীপনা সংবহন। আর যদি লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেন হয় সেখানে কিন্তু কি এই যে এবিও ব্লাড গ্রুপের জন্য প্রয়োজনীয় অ্যান্টিজেন থাকে। আর মেসোজোমটা কি জিনিস, অনেক সময় পুষ্টির অভাবে দেখা যায় কোষগুলো ভেতরের দিকে, এই কোষগুলো ভেতরের দিকে কুঁচকে যায়, এটাকে বলা হয় মেসোজোম। মেসোজোমটা কি, এটার কিছুই না, কোষঝিল্লি যখন ভেতরের দিকে ভাঁজ হয়ে যায় সেটাকে মেসোজোম বলে। আশা করি আপনার এই কাজগুলো একটু সুন্দর করে মনে রাখবেন। হ্যাঁ, প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল কে প্রবর্তন করেন? সবাই একটু সুন্দর করে মাইকটা খুলে অ্যান্সার দেন। বি নাম্বার, সিঙ্গার এন্ড নিকোলসন। বি নাম্বারটা হবে। সিঙ্গার অ্যান্ড নিকলসন, ঠিক আছে। কার কোনো সন্দেহ আছে ব্যাপারে? সিঙ্গার এবং নিকলসন। ঠিক আছে। এই ফ্লুইড মোজাইক মডেলের গঠন লিখতে পারবা না? কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, কোষঝিল্লি এবং কোষ প্রাচীরের পার্থক্য, আশা করি তোমরা সবাই পারবে, কিন্তু সবাই ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। রাইবোজোম, প্রোটিন ফ্যাক্টরি। অ্যালবার্ট ক্লড যকৃত কোষের সাইটোপ্লাজমকে সেন্ট্রিফিউজ করে এবং নাম দেন মাইক্রোসোম। শোনো, কথা হচ্ছে না, এই জিনিসগুলো আমি তোমাদেরকে চাইলেও, মানে যদি আমি বলি যে অ্যালবার্ট ক্লড যকৃত কোষের সাইটোপ্লাজমকে সেন্ট্রিফিউজ করেন এবং নাম দেন মাইক্রোসোম, তারপর রিচার্ড বি রবার্টস রাইবোজোম নামকরণ করেন, তোমরা কি এটা বুঝতে পারছো? প্র্যাকটিস এটা বোঝানোর কিছুই নাই, আমি ভণ্ডামিগুলো করতে পারি না। প্র্যাকটিস বায়োলজিতে কিছু জিনিসটা মুখস্থ করতেই হবে ভাইয়া আপুরা, এই জিনিসটা আসলে অস্বীকার করার কোনো উপায় নাই। তো তোমাদেরকে একটু কষ্ট করে বিজ্ঞানের নামগুলো মুখস্থ রাখতে হবে। আর রাসায়নিক গঠনটা একটু দেখো, রাইবোজোম প্রধানত প্রোটিন এবং আরএনএ দিয়ে তৈরি, বুঝতেই পারতেছো। আর মানে কি, আর মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। আর ইকোলাই এটা একটা ব্যাকটেরিয়া, শুষ্ক ওজনের প্রায় 22 ভাগই রাইবোজোম। ইকোলাই যেটা একটু আগে বললাম যে আদি কোষের সাধারণত কি সম্পূর্ণ প্রোটিন নির্ভর, তাই সম্পূর্ণ যদি প্রোটিন নির্ভর হয়, প্রোটিন উৎপাদন হয় কোথায়? রাইবোজোমে। সো রাইবোজোম তাদের শরীরে অবশ্যই বেশি থাকবে। দেখেন দেহের শুষ্ক ওজন প্রায় 22 ভাগই, মানে কি মেজর পোর্শনটাই রাইবোজোম দিয়ে তৈরি। আর এখানে বিশেষ ধরন দেখেন, রাইবোজোম যদি মুক্তমালার মতো এই যে অনেকগুলো একসাথে অবস্থান করে, অনেকগুলো ইংরেজি কি পলি, পলি মানে হচ্ছে অনেকগুলা, তাই না? সো এই আমার কার্সর কইটা ঠিক আছে। সো পলিরাইবোজোম মানে কি, পলি মানে হচ্ছে অনেকগুলা, বা পলিসোম বা পলিরাইবোজোম, সংক্ষেপে বলা হচ্ছে
পলিসোম। সেই জিনিসগুলো একটু মনে রাখবেন। সাইটোপ্লাজমের একাধিক রাইবোসোম দেখা যায় মুক্তোর মালার মতো সুন্দর করে সজ্জিত থাকে, এটাকে বলা হচ্ছে পলিরাইবোসোম। বিশেষ ধরন কী কী আছে? ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিওপ্লাজমে রাইবো নিউক্লিওপ্রোটিন কণা নামক ক্ষুদ্রাকার রাইবোসোম আবিষ্কৃত হয়, সেগুলো মুখস্থ করতে হবে। রাইবোসোমের প্রকারভেদ। দেখেন একটু আগে তো যেটা বলতেছিলাম যে 70s রাইবোসোম 50s আর 30s তৈরি হয়, 80s রাইবোসোম 60s আর 40s রাইবোসোম নিয়ে তৈরি হয়। 70s আমরা প্রথমে একদম ছকে বলছি না, এটা আদিকোষী জীবে পাওয়া যায়, আর 80s পাওয়া যাচ্ছে প্রকৃত কোষী জীবে। 3টি আরএনএ অণু এবং 52 প্রকারের প্রোটিন অণু দিয়ে 70s গঠিত, এবং 4টি আরএনএ অণু এবং 80 প্রকারের প্রোটিন অণু দ্বারা গঠিত। এটা মুখস্থ করতে হবে। এখন কথা হচ্ছে যে আসলাম জাতীয় প্রশ্নে। জাতীয় প্রশ্ন কি? যে কেন 50s 30s মিলে 70 হইল, 80s হইল না, আবার 60 আর 40s মিলে 80s 100s না হইলে 80s কেন হইল? আমি একদম সহজ একটা উদাহরণ দিয়ে দিই, তার আগে নিজের জীবন থেকে পাওয়া ছোট্ট একটা গল্প বলি। ফার্স্ট ইয়ারের দিকে যখন টিউশন যখন শুরু করলাম মাত্র, তখন আমার জীবনে আবির্ভাব ঘটেছিল এক ইংলিশ ভার্সনের এক ছাত্রের। বা আমার হিউজ টাকা পয়সা ছিল, বাচ্চা পড়াশোনা করে না, বাট তাও বা আমার সব পড়াবে ইংলিশ ভার্সনে, তাই পড়ায় ইংলিশ মিডিয়ামে আর কি। এত গবেট চিন্তার বাইরে আর কি, খুবই গবেটের স্টুডেন্ট ছিল আর কি। তো একদিন আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ফাহমিদ বলো তো, পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি যদি 60 বছর হয় তাহলে পিতার বয়স কত? ও গবেট করছে কি, আমার পুরা কোশ্চিনটা শুনে নাই, শুনেই করছে কি, সে 60-কে খুব সুন্দর করে 2 দিয়ে ভাগ দিছে। আমরা জিজ্ঞেস করলাম পিতার বয়স কত? বলে 30 বছর বয়স। আমরা কেমনে বের করলাম? ভাইয়া পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি তো 60, আর পিতা এবং পুত্র তো 2 জন, আমি 60-রে 2 দিয়ে ভাগ করছি, তাই পিতার বয়স 30। পুত্রের বয়স কত? ভাই পুত্রের বয়সও 30। আমাকে একদম ঠিক কইছিস তুই, পিতা পুত্র 2 জনের বয়সে 30। মায়ের দিয়ে সাইজ করে দেওয়া উচিত। যাই হোক, তো কথা হচ্ছে এখানে রাইবোসোমের যে হিসাবটা সেটা এইভাবে হয় না, কিন্তু রাইবোসোমের হিসাবটাও আলাদা। এই যে লাস্টে যে এস ওয়ার্ডটা আছে, লেটারটা আছে, এই এস মানে হচ্ছে ভেদবার্গ, সভেদবার্গ না কিন্তু, ঠিক আছে? জার্মান শব্দে এসটা লোপ পায়, ওরা উচ্চারণ করে না, ভেদবার্গ। তো দেখা যাবে আপনি যদি একটা টেস্ট টিউব নেন, সেই টেস্ট টিউবে দেখা গেল 50s দ্রবণ নিলেন, আমরা 70s নিয়ে চিন্তা করি, 50s দ্রবণ নিলেন, দেখা যাবে যেটুকু অধক্ষেপ পড়বে সেটা টেস্ট টিউবের 50 মার্ক যেটা আছে সেটাতে দাগ দেওয়া আছে। আর একটা টেস্ট টিউব নিলেন, দেখা গেল দ্রবণটা যেটুকু নিলেন সেই দ্রবণটা টেস্ট টিউবের যে 30 মার্কস আছে সেই 30 মার্কস এসে ছুঁয়ে গেছে, অধক্ষেপ যেটা পড়ছে আর কি। এখন এই দুইটা দ্রবণ যদি আপনি একটা টেস্ট টিউবে নেন, দেখা যাবে 50 আর 30 মিলে হয়তো 8 টেস্টে আপনি এক্সপেক্ট করছিলেন অধক্ষেপণটা পড়বে, বাট অধক্ষেপণের জিনিসগুলো যেহেতু একটু ভারী, তাই সেগুলো কি ঠিক এই জায়গায় না পড়ে একটু নিচের দিকে পড়ে। অ্যান্ড আপনি যদি টেস্ট টিউবের মার্কিংটা খেয়াল করেন, দেখবেন সেটা হয়তো 70sটা নির্দেশ করতেছে। এটা হচ্ছে অধক্ষেপণের হার দিয়ে বেসিক্যালি বের করা হয়, ঠিক আছে? সো নর্মাল যে যোগ বিয়োগ, সেই যোগ বিয়োগ কিন্তু এই রাইবোসোমের এই 70s-এর ব্যাখ্যাটা করা হয় নাই, এটা করা হয়েছে কি দিয়ে? অধক্ষেপণের হারটা দেখে। অধক্ষেপণের হারের এককটা কি? ভেদবার্গ, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? কে জানি প্রশ্ন করছিল, তার কি এখন কনফিউশন আছে? না ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। রাইবোসোমের কাজ, এটা মনে রাখবেন, পশা গসা দিয়ে। পশা গসা মানে কি? পতে প্রোটিন সংশ্লেষণ, সাথে সাইটোক্রোম উৎপাদন করা, গতে গ্লুকোজের ফসফোরাইলেশন, আর সাথে স্নেহ জাতীয় পদার্থ বিপাক। পশা গসা মনে রাখবেন এটা দিয়ে, সুন্দর করে রাইবোসোমের কাজগুলা। দেখেন গোলগি বডির কতগুলো নাম, গোলগি বডি, ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া, হিউজ অনেক নাম আছে। কতগুলো মুখস্থ করার জন্য ইনফরমেশন দেওয়া আছে। ইতালি স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গোলগি সর্বপ্রথম দেখেন মসলিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি হয়। গোলগি বডি আমাদের 60% প্রোটিন, 40% লিপিড থাকে, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে, ক্যারোটিন, এগুলো মুখস্থ পড়া, এগুলো আমি আসলে রিডিং পড়ার কোনো দরকার নাই। আসলে আপনার একটু ছবিতে দেখেন, ছবিতে দেখবেন কতগুলো ভেসিকল দেখা আছে, যে গোল গোল জিনিস স্ট্রাকচার, এগুলো হচ্ছে ভেসিকল। এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। দেখেন সিস সিস্টারনা আর ট্রান্স সিস্টারনা, এই জিনিসগুলো কি আমি বলিতে পারবো নিউক্লিয়াসটা কোথায় আছে, কীভাবে বলিতে পারবো? যেটা সিস, সিস শব্দটা আসছে সেন্টার থেকে, সিস শব্দটা আসছে সেন্টার থেকে, সিস সিস্টারনা মানে সেন্টার দিকে সিস্টারনা।
এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, মানে কি বাইরের দিকে, কোষের বাইরের দিকে। আর নিউক্লিয়াস হচ্ছে এই জায়গায়। কীভাবে বুঝলাম নিউক্লিয়াসটা এই জায়গায় আছে? এই যে সিস্টার্না যেগুলো আছে সেগুলো সবসময় নিউক্লিয়াসের দিকে মুখ করে থাকে, আর ট্রান্সসিস্টার্না সবসময় বাইরের দিকে মুখ করে থাকে। তো এখানে যদি প্লাজমা মেমব্রেনের ছবি নাও দেওয়া থাকতো তা আমি বুঝতে পারতাম যে ট্রান্সসিস্টার্না যেহেতু বাইরের দিকে, তার মানে নিউক্লিয়াসটা এইদিকে আছে। সো সিস্টার্না থাকে হচ্ছে নিউক্লিয়াসের দিকে মুখ করে, ট্রান্সসিস্টার্না থাকে হচ্ছে প্লাজমা মেমব্রেনের দিকে মুখ করে। এখানে পুরোটাই হচ্ছে ট্রান্সসিস্টার্না, ঠিক আছে? আর এগুলো হচ্ছে সিস্টার্না। আর এর মধ্যে আরও কতগুলো ভেসিকল দেখা যায়। এটাই হচ্ছে গোলগি বডির মানে একটা স্ট্রাকচার আর কি। গোলগি বডির কাজ মনে রাখবেন কিভাবে? অপলা পশু দিয়ে। অপলা পশু মানে কি? অতে হচ্ছে অপরিণ পথের সংশ্লেষণ, পথে হচ্ছে প্যাকিং করা, লাতে হচ্ছে লাইসোজোম এবং ভিটামিন তৈরি, পথে হচ্ছে প্রোটিন এবং ভিটামিন সি সঞ্চয় করা, আর সুতে হচ্ছে শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করা। মাস্ট মনে রাখবেন শুক্রাণুর অ্যাক্রোজোম। এটা কই পাওয়া যায়? যে এটা শুক্রাণু, দেখেন কি সুন্দর সাপের মতো দেখা যাচ্ছে না? মনে হচ্ছে এটা গুই সাপ। না, গুই সাপ না, আসলে গুই সাপ বলে ভুল হবে। কি সাপ? এটা গোকরা সাপের মতো লাগতেছে। ফনাতোর একটা গোকরা সাপের মতো স্পার্ম। সে স্পার্মের মেইন পুরো কনস্টিটিউয়েন্টটাই কি? নিউক্লিয়াস। আর সামনে যে মাথাটুকু আছে এখানে একটা ক্যাপ থাকে, এটা গোলগি বডিতে তৈরি হয়, এটাকে বলা হয় অ্যাক্রোজোম, অ্যাক্রোজোমাল ক্যাপ বলে। এটা কি করে? এটা যখন ওই যে ডিম্বাণুর সাথে যখন যায় তখন এটা দিয়ে কি হয়, ডিম্বাণুর যে গা আছে সেই গাটা সে কি করে দেয়? বিশ্লিষ্ট করে দেয়। এই তোমরা আইসিসের নাম শুনছো কেউ? আইসিস বা আইএস, ইসলামিক স্টেট? জি ভাইয়া। না ভাইয়া, না জি ভাইয়া? জি ভাইয়া বলেছি। ও আচ্ছা, ঠিক আছে। সো এটা আইসিস, তো জঙ্গি সংগঠন। হ্যাঁ ভেরি গুড, এটা জঙ্গি সংগঠন, ঠিক আছে, মনে পড়ছে। তো এই জঙ্গি সংগঠন রিসেন্টলি এদের তৎপরতা একটু কমে গেছে, বাট কিছুদিন আগেও এদের তৎপরতা এত বেশি যে মানে পৃথিবীর কোথাও কিছু হোক ওরা একটা সংবাদ সম্মেলন করবে, মানে একটা ভিডিও টেপ পাঠাবে, সেটা দায় স্বীকার করবে, বুঝছো? বলবে যে এই বম আমরা ফুটাইছি। মানে ব্যাপারটা এরকম যে কোনো বিয়ের অনুষ্ঠানে যদি পটকাও ফুটতো দেখা যেত ওরা ক্যাসেট করে পাঠিয়ে দিয়ে বলতো যে এই বম আমরা ফুটাইছি। ব্লাডি একটা অর্গানাইজেশন। যাই হোক, সো এই যে কথাগুলো বলতেছিলাম কেন, এই আইসিসের মধ্যে একটা গ্রুপ আছে, বুঝছো, এরা খুব ব্রেইন ওয়াশে অনেক পারদর্শী। তো এরা এদের কিছু কিছু সদস্যদের এমনভাবে ব্রেইন ওয়াশ করে দেয়, দেখা যায় সেই সদস্যগুলো কি করে জানো? তারা নিজেদের শরীরে বোম বেঁধে নেয়। নিজেদের শরীরে বোম বেঁধে নিয়ে একটা জনাকীর্ণ একটা মসজিদ বা মন্দির বা একটা লাইক রিলিজিয়াস প্লেস বলো বা একটা জনবহুল প্লেস বলো, এরকম একটা জায়গায় যেয়ে বোমটা একদম সুইচ করে দেয়। ফলে সে নিজেও মরে, আশেপাশে যারা আছে তারাও সবাই মরে। এই তাদের টিমের এই সদস্য যারা করে তাদেরকে বলে সুইসাইড স্কোয়াড। বুঝতেই পারতেছো আমরা এখানে লাইসোজোমের কথা কেন এখানে বলতেছি, কারণ লাইসোজোমটা হচ্ছে কোষের সুইসাইডাল স্কোয়াড। নামকরণ কে করেন? উৎপত্তি কই থেকে হয় খেয়াল করো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি, আর গোলগি বডি কর্তৃক প্যাকেজকৃত। গোলগি বডি কিন্তু কি কোষের প্যাকেজ সেন্টার বলা হয়, তাই না? কারণ কি সেটা লাইসোজোমকে প্যাকেট করে। অবস্থান দেখো, প্রাণীদেহের শ্বেত রক্তকণিকা অধিক কোষ সংখ্যায় লাইসোজোম থাকে। কেন? কারণ লাইসোজোমের মধ্যে কতগুলো হাইড্রোলাইটিক এনজাইম থাকে। হাইড্রোলাইটিক এনজাইম মানে কি? হাইড্রো মানে হচ্ছে পানি, লাইটিক মানে হচ্ছে ধ্বংস করা বা বিগলন ঘটানো। মানে হাইড্রোলাইটিক এনজাইম হচ্ছে সেগুলাই যেগুলো কি করে, পানির সাহায্যে কোনো কিছুর বিগলন ঘটায়। আর বিসিতে লাইসোসোম থাকে না। উদ্ভিদ কোষে লাইসোসোমকে স্ফেরোসোম বা অলিসোম বলে, মুখস্থ করার তথ্য যেটা বললাম এটা খুব সুন্দর করে তোমার মনে রাখবা। ও এখানে একটা কথা আছে, লাইসোসোম স্ট্যাবিলাইজার আর লাইসোসোম ল্যাবিলাইজার। অনেকটা হচ্ছে এটা চিন্তা করা যায়, ধরো একটা বন্ধু, দুই ছেলে বন্ধু, ঠিক আছে? তো এই ছেলে বন্ধুর মধ্যে এক বন্ধু অনেকদিন ধরে প্রেম টেম করতো, প্রেম টেম করার পরে বিয়ে হয় নাই, ধরো মেয়ে কোনো একটা কারণে ছ্যাঁকা দিয়ে চলে গেছে আর কি। তো তখন তো আসলে ছেলে চাইবে মানে তার জীবন টিবন শেষ করে দিতে, নিজেকে ধ্বংস করে দিতে। বাট ওই যে ছেলের যে বেস্ট ফ্রেন্ড ছেলেটা আছে সে তাকে অনেক পিট টিট বুলায়, মাথায় হাত দিয়ে বসে, না বাবা তুই এরকম কিছু করিস না, তোর জীবনে তোর মূল্য আছে, কেন তুই নিজেকে এভাবে ধ্বংস করবি? তো এই আসলে তারপরও কি হয়, আসলে মন তো মানে না, তাই না? বুকটা ফাইটটা যায় বন্ধু যখন সামনে দিয়া, ওই কি বলে গানেরটা আছে না, বন্ধু যখন বলে আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। তো ওই ছেলেটারও এরকম একদিন বুকটা ফাইটটা যায়। সে কি করে, সে ওই বিয়ের অনুষ্ঠানে যেয়ে, ওই যে যার বিয়ে হচ্ছে সে বিয়ের অনুষ্ঠানে যায় চিৎকার চেঁচামেচি করে বলে যে আমি তোর বিয়ে হইতে দিব না, তুই আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবি না।
বলে সে নিজেরও আত্মসম্মান সব নষ্ট করে, মেয়েটারও বিয়েটা একদম ধ্বংস করে ফেলে। কারণ সবসময় তো আসলে ফ্রেন্ড তো আসলে যেটা বললাম যে তার যখন বুকটা ফাইটা যায় তখন তো ফ্রেন্ড তো আর মানে তাকে ধরে রাখতে পারবে না, তাই না? সো আমরা বেসিক্যালি এই যে লাইসোম স্ট্যাবিলাইজার ল্যাবিলাইজারের কথা বলতেছিলাম আসলে, যে লাইসোমটা কি সবসময় স্ট্যাবিলাইজ থাকে তার একটা বন্ধুর জন্য, সেটাকে লাইসোসোম স্ট্যাবিলাইজার। সে কী করে রাখে, লাইসোসোমের যে ঝিল্লি সেই ঝিল্লিটার মধ্যে লাইসোমের যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলো আবদ্ধ অবস্থায় রাখে। কিন্তু পরবর্তীতে যখন এরকম কোষের কোনো ক্ষতি হয় বা কোষ যখন মৃতপ্রায় হয়ে যায় তখন কি হয়, লাইসোমের বুকটা ফাইটটা যায়। এই ফাইটটা যাওয়ার ঘটনাকে বলা হচ্ছে অটোলাইসিস। ঠিক আছে? অটোলাইসিসের ফলে কি হয়, এই তার এনজাইমগুলা বুক থেকে বাইরে চলে আসে, সে নিজেও ধ্বংস হয় এবং বাকি যে কোষের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোও ধ্বংসপ্রাপ্ত হয়। আসলে পৃথিবীতে সব কিছু থেকে আমাদের অনেক কিছু শেখা আছে। তোমরা কি এই ক্লাসের আগে জানতা যে বন্ধু যখন বই লইয়া আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাইটা যায়, বুকটা ফাইটটা যায়, সাথে লাইসোসোমের কত সুন্দর একটা সম্পর্ক আছে? আশা করি জানতা না, জেনে গেলা। গুড। এখন তো প্রত্যেকটা সব কিছুতেই শেখার চেষ্টা করবো, বুঝছো? দেখবা পৃথিবীতে কত কিছু আছে শেখার। এটা জানি কি একটা নিউমোনিক ছিল রে, ভুলে গেলাম আমি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মনে করতে দাও। এটা ছিল হচ্ছে, হ্যাঁ, ফাফা কোষে সকাল হলো। ফাপা কোষে সকাল হলো মানে কি? ফাতে হচ্ছে ফ্যাগোসাইটোসিস, পতে হচ্ছে পিনোসাইটোসিস। কোষে হচ্ছে কোষের অন্যান্য অঙ্গনকে রক্ষা করা, শতে হচ্ছে স্বগ্রাস বা অটোফ্যাগি ধর্ম, কাতে হচ্ছে ক্যান্সার সৃষ্টি, আর হলোতে হচ্ছে হায়ালুরোনিস এনজাইম। হায়ালুরোনিস এনজাইমটা কি? এটা হচ্ছে ওই যে আমরা দেখালাম না অ্যাক্রোজোম। সো অ্যাক্রোজোমের সামনে যে ইয়ে থাকে আর কি, কি বলে অ্যাক্রোজোমাল, আমরা শুক্রাণু একটু আগে ছবি দেখালাম না রে গাধা তোমাদেরকে, এই যে এই শুক্রাণুর সামনে একটা অ্যাক্রোজোমাল ক্যাপ ছিল, এখানে হায়ালুরোনিস এনজাইম থাকে। ঠিক আছে? ওই এনজাইমটাও কি ওই ডিম্বাণু যে ঝিল্লি সেই ঝিল্লিটা বিদারণ করতে সাহায্য করে। এরপর আসে এন্ডোপ্লাজমিক জালিকা। যে পোটার এবং তার সঙ্গে অ্যালবার্ট কোট মুরগির ভুনে বসে সাইডবাম থেকে আবিষ্কার করেন, কী কী সব লেখা আছে একটু পড়ে নিয়ে এগুলো তোমরা। হ্যাঁ, এগুলো আসলে বললাম তো, এগুলো জাস্ট আমি যদি বলি তাহলে তোমরা বলো যে ভাই স্লাইড মুখস্থ পড়তেছে। সো আমি এই দায়টা নিতে চাই না, কারণ টু বি ভেরি অনেস্ট আমি মেডিকেলে এসে আমার লেকচার সম্পর্কে ধারণায় পাল্টে গেছে। কিছু কিছু টিচার এমন বাজে লেকচার দিত, মানে স্লাইড নিয়ে আসতো একটা বানায়, ওইটাই মুখস্থ পড়তো এ টু জেড, চরম লেভেলের বিরক্ত হয়ে যাইতাম আর কি। তো যাই হোক, তো আমি সেই লেভেলের বিরক্ত টিচার হইতে চাই না, তোমরা এইগুলো একটু নিজেরাই পড়ে ফেলবা। এই এন্ডোপ্লাজমিক জালিকা কই পাওয়া যায়? যকৃত, অগ্নাশয় এবং অন্তঃক্ষরা গ্রন্থির কোষে বেশি থাকে, এগুলো জানতে হবে কিন্তু। এন্ডোপ্লাজমিক জালিকার প্রকারভেদ দেখো, রাইবোজোমের উপর উপস্থিতির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। দেখো কোনটা মসৃণ হবে আর কোনটা অমসৃণ হবে এটা ডিপেন্ড করবে হচ্ছে রাইবোজোমের উপরে। যদি সে একটা ছবি আঁকাই, এটা হচ্ছে 1 নম্বর এন্ডোপ্লাজমিক জালিকা, এটা হচ্ছে 2 নম্বর এন্ডোপ্লাজমিক জালিকা। 1 নম্বর যে এন্ডোপ্লাজমিক জালিকা আছে সেটা স্মুথ। 2 নম্বর যে এন্ডোপ্লাজমিক জালিকা তার গায়ে এই যে দানা 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 রাইবোজোম আমি যোগ করে দিলাম, তাহলে 2 নম্বর কি স্মুথ থাকলো? থাকলো না, সে কি হয়ে গেল? অমসৃণ বা রাফ হয়ে গেল। এখন কথা হচ্ছে কোনটার কাজ কি? দেখো, রাইবোজোমের যদি আমি একটা কাজ জিজ্ঞেস করি তোমরা কি বলবা? প্রোটিন সংশ্লেষণ। তো রাইবোজোম হচ্ছে মানে একটা জিনিসটা চিন্তা করা যাবে, ঢেকির গাছ কি স্বর্গে গেলে হচ্ছে ধান ভাঙে। সো রাইবোজোম আকাশে থাক, পাতালে থাক, এন্ডোপ্লাজমিক জালিকায় গায়ে থাক, সব জায়গায় সে কী করবে? প্রোটিন উৎপাদন করবে। তাহলে এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে থেকে রাইবোজোম যদি প্রোটিন উৎপাদন করে, আমরা যদি বলি অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকাও প্রোটিন উৎপাদন করে, উত্তরটা কি ভুল হবে? কখনোই না। সো অমসৃণটা তৈরি করে কি? প্রোটিন। আর যেটা মসৃণ সেটা কি তৈরি করে? চর্বি। এই দুটো জিনিসটা মনে রাখো, যেটা অমসৃণ বা দানাদার সেটা উৎপাদন করে হচ্ছে প্রোটিন, আর যেটা মসৃণ সেটা তৈরি করে হচ্ছে লিপিড। ঠিক আছে? সেই জিনিসগুলো একটু মনে রাখবা, কারণ পরের ইয়াতে আমরা দেখতে পারবো যে এন্ডোপ্লাজমিক জালিকা কী করে, প্রোটোপ্লাজমে একটা কাঠামো দেয়, লিপিড এবং প্রোটিনের অন্তঃবাহক। কেন? কারণ যেটা মসৃণ সেটা লিপিড তৈরি করে, আর যেটা অমসৃণ সেটা প্রোটিন তৈরি করে। সো এই দুইটা পয়েন্ট দিয়ে একটা পয়েন্ট মনে রাখতে পারবা। আর কোষের পরিবহনতন্ত্র গঠন করে মাইটোকন্ড্রিয়া। চলো এটা ছবিটা আঁকানো আগে শিখাই তোমাদেরকে, ছবিটা আঁকাবা কীভাবে।
সবাই কি ক্লাসে আসো না ঘুমাই গেছো? জি ভাই। শুনতেছো আছি সবাই? ভাইয়া। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আরে সেই সুন্দর আঁকাইছি মাইটোকন্ড্রিয়া, কি বলো? আচ্ছা তো দেখো মাইটোকন্ড্রিয়াতে কি কি আছে আমরা একটু বাইরে থেকে দেখি। বাইরে একটা ঝিল্লি আছে, এটাকে বলে বহিস্থ ঝিল্লি। আর এর ভেতরে একটা ঝিল্লি আছে, এটাকে বলে অন্তঃস্থ ঝিল্লি। খেয়াল করে দেখো বাইরের ঝিল্লিটা একদম প্লেন, কিন্তু ভেতরের ঝিল্লিটা কি জায়গায় জায়গায় ভাঁজ হয়ে গেছে। এই ভাঁজ হয়ে জায়গায় জায়গায় বলা হয় ক্রিস্টি। কি বলা হয়? ক্রিস্টি। ক্রিস্টির ইম্পর্টেন্সটা কি এখানে? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। কেন বলা হয়? কারণ মাইটোকন্ড্রিয়াতে কোষের যাবতীয় শক্তি উৎপাদন যে বিক্রিয়া, যেমন ক্রেবস চক্র বলো বা কি বলে কি জানি অক্সিডেটিভ, হ্যাঁ অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই বিভিন্ন ধরনের যে শক্তি উৎপাদনের বিক্রিয়া আছে সব এখানেই ঘটে। আর ক্রিস্টিতে এগুলোর জন্য যে প্রয়োজনীয় এনজাইম, সেই এনজাইমগুলো থাকে। সো বুঝতেই পারতেছো এটার বেশ ভালো ইম্পর্টেন্স আছে। যেমন এরকম একটা এনজাইম হচ্ছে এটিপি সিনথেস। এটিপি সিনথেস মানে কি? যে এনজাইমটা এটিপি সিনথেসে হেল্প করে। তো বহিস্থ ঝিল্লি, অন্তঃস্থ ঝিল্লি, অন্তঃস্থ ঝিল্লির ভাঁজকে বলা হয় ক্রিস্টি। আর এই বহিস্থ ঝিল্লি আর অন্তঃস্থ ঝিল্লির মাঝখানে যে জায়গাটা, সেটাকে বলা হয় আন্তঃঝিল্লি ফাঁক। ঠিক আছে, মানে ঝিল্লি মধ্যে যে ফাঁকটা থাকে। এছাড়াও আর কি পাওয়া যায়? ভেতর দিকে কতগুলো ম্যাট্রিক্স বা ধাতু পদার্থ আছে, আর রাইবোজোম থাকে কিছু প্রোটিন উৎপাদনের জন্য। আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে ডিএনএ পাওয়া যায়। কি পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি যে ডিএনএ কই থাকে, উত্তরটা কি হবে? ডিএনএ কই থাকে? এখন বলো ক্রোমোজোম কই থাকে? এই তাহিয়া উত্তর দাও, ক্রোমোজোম কই থাকে? কোথায় থাকে? কোথায়? ডিএনএ তো ক্রোমোজোম ডিএনএ থাকে? মাইট দিয়ে সাইজ করে দেওয়া লাগবে। এই মাহিমা DNA তুমি ক্রোমোজোমে বলো থাকে। ক্রোমোজোম কই থাকে? ক্রোমোজোম নিউক্লিয়াসে থাকে। হ্যাঁ নিউক্লিয়াস থাকে, সহজ উত্তর। তার মানে ক্রোমোজোমের বা সহজ কথায় ডিএনএ এর অবস্থান হচ্ছে সহজ কথায় ডিএনএ এর অবস্থান যদি জিজ্ঞাসা করি, উত্তরটা হবে নিউক্লিয়াস। তবে আমি যদি জিজ্ঞাসা করি যে নিউক্লিয়াস ছাড়া আর কোথায় কোথায় ডিএনএ থাকতে পারে, একদম দুইটা উত্তর মাথার মধ্যে গেঁথে নেন, যেন জীবনে ভুল না হয়। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর একটা হচ্ছে প্লাস্টিড। সো যেটা বলছিলাম যে নিউক্লিয়াস ছাড়াও আরও দুই জায়গায় নিউক্লিয়াস বহির্ভূত ডিএনএ পাওয়া যাবে। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর একটা হচ্ছে প্লাস্টিড। এর জন্য কখনো ভুল না হয়। এই যেন তথ্য লেখা আছে নিজস্ব বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম আছে, এটিদের সাথে নিজস্ব প্রোটিন তৈরি করে ফেলে। এই জন্য 65%ই প্রোটিন আর 29% থাকে গ্লিসারাইড। প্রায় 100 রকমের এনজাইম ও কোএনজাইম থাকে। ইনফরমেশনগুলো একটু কাইন্ডলি আপনারা মুখস্থ করে ফেলবেন, নাহলে ভার্সিটিতে যে পরীক্ষা দিন কিন্তু কান্দা লাগবে একদম, সত্যি একটা কথা বললাম। মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস, যেটা একটু আগে বলছিলাম। এই যে ক্রেবস চক্র, টিএস অক্সিডেটিভ ফসফোরাইলেশন, যে শক্তি উৎপাদনের যে প্রক্রিয়া, সব এখানে সম্পন্ন হয়। নিজস্ব ডিএনএ আরএনএ আছে, স্নেহ বিভাগ করে, শক্তি উৎপাদন করতে পারে, শুক্রাণু নির্মাণ গঠনে সহায়তা করে, কোষে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব। আর এই যে একটা লাইন আছে, কোষের অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া। অ্যাপোপ্টোসিস মানে কি? এটা হচ্ছে জেনেটিক্যালি ডিটারমাইন্ড সেল ডেথ প্রসেস। জেনেটিক্যালি ডিটারমাইন্ড সেল ডেথ প্রসেস। এটা কীভাবে হয়? এটা হয় হচ্ছে, ধরেন আপনার হাঁস দেখছেন সবাই না? প্যাক প্যাক দেখছেন না হাঁস? হ্যাঁ ধরেন দেখছি। এটা একটা হাঁসের পা। দেখবেন হাঁসের পা গুলো খুব সুন্দর একটার সাথে একটা জোড়া লাগানো থাকে, খেয়াল করছেন না? এবার নিজের হাতের দিকে তাকান, নিজের হাতটা একটু খুব সুন্দর করে ইয়া করেন, চারপাশে সরায় দেন, হাতের আঙুলগুলো চারপাশে সরায় দেন। খেয়াল করেন আপনার হাতের মধ্যে কিরকম হাঁসের পায়ের মতো একটার সাথে একটা জোড়া লাগানো পর্দা দেখা যাচ্ছে না? যাচ্ছে কি যাচ্ছে না? ছোট ছোট। হ্যাঁ। খুবই ছোট ছোট, এক্স্যাক্টলি খুবই
ছোট ছোট, বাট এই পর্দায় কিন্তু আমরা যখন মায়ের পেটের মধ্যে ভ্রূণ অবস্থায় যখন কেবল আমার আঙ্গুল সৃষ্টি হচ্ছে, তখন কিন্তু আমাদের আঙুলে কিন্তু কি ছিল জানেন, এগুলো একদম সুন্দর করে জোড়া লাগানো ছিল, কিন্তু সেগুলো এখন নাই, ছোট ছোট হয়ে গেছে। কারণ কি? অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিসের ফলে এই যে আমাদের আঙুলের মধ্যে যে পর্দাগুলো, এই পর্দাগুলোর যে কোষ, সেগুলো কি খেয়ে ফেলছে, মৃত্যু হয়ে গেছে। এটাই হচ্ছে অ্যাপোপ্টোসিস। ঠিক আছে? তো এটা মানুষের মৃত্যু হবে, বাট হাঁসের মৃত্যু হবে না। এটাই ডিটারমাইন্ড, এটাই হচ্ছে জেনেটিক্যালি ডিটারমাইন্ড, যে হাঁসের জেনেটিক্সে এটার মৃত্যু হওয়া নাই, কিন্তু মানুষের জেনেটিক্সে এটা কি, আমাদের হাতের মধ্যে যে কোষগুলো আছে পর্দার মধ্যে, সেই কোষগুলোর মৃত্যু হওয়াটা লিখিত ছিল, জেনেটিক্যালি ডিটারমাইন্ড ছিল। সো জেনেটিক্যালি ডিটারমাইন্ড যে এই সেলগুলো নষ্ট হয়ে যাওয়ার প্রক্রিয়া, সেটাই হচ্ছে অ্যাপোপ্টোসিস, ওই যে কোষের মৃত্যু আর কি। এছাড়া রক্তকণিকা এবং হরমোন উৎপাদনে সাহায্য করে। কোষের সুইসাইডাল স্কোয়াড বলা হয় কাকে? এই কোশ্চেনের উত্তর আশা করি আর কারো না জানার থাকার কথা না। সবাই মাইকটা খোলো, খুলে উত্তর দাও। বি লাইসোসোম। আর কেউ আসো নাকি এর বিরুদ্ধাচরণ করতে চাও? সবাই শিওর উত্তর কি? এই সালমান, উত্তর দাও। লাইসোসোম। গুড, ভেরি গুড, সবার উত্তরই সঠিক হয়েছে। রাইবোজোমের কাজ সবাই পারবা, ওই যে পচা কষা। মসৃণ এবং অমসৃণ পার্থক্য, মাইটোকন্ড্রিয়ার গঠন, লাইসোসোমকে কেন আত্মঘাতী তরিকা বলে, গোলজি বস্তুর প্রকার, সব পড়ানো হয়ে গেছে। প্লাস্টিড আবিষ্করণ নামকরণ কে করে? দেখেন, ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল প্রভৃতি কিন্তু প্লাস্টিড নেই। আর এটা সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু, এখানে ঢাকা পড়ছে। এটা হচ্ছে সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু। এতক্ষণ আমরা যতগুলো কোষীয় অঙ্গাণু পড়ছি, বা ভবিষ্যতে যত কোষীয় অঙ্গাণু পড়বো, তাদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিডের আগে স্ট্রাকচারটা দেখি। এটাও একটা দ্বিস্তরী ঝিল্লি থাকে। দেখেন, বাইরে একটা ঝিল্লি, ভেতর একটা ঝিল্লি। বাইরে যেটা বলে বহিস্তর, ভেতরটাকে বলা হয় অন্তঃস্তর। এই যে চাকতির মতো স্ট্রাকচার, এই চাকতিগুলোকে বলা হচ্ছে গ্রানাম চাকতি। কি বলা হচ্ছে? গ্রানাম চাকতি। সো এই চাকতিগুলোকে বলা হচ্ছে গ্রানাম চাকতি। এখন এই গ্রানাম চাকতি সবগুলো মিলে যে একটা মানে বড় একটা চাকতি তৈরি করে, এটাকে বলা হয় গ্রানাম। আমি যদি এটা উপর থেকে দেখি, জিনিসটা দেখা যাচ্ছে এরকম, মানে মধ্যে মধ্যে ফাঁকা আছে, আর ফাঁকা যে জায়গা, সেই জায়গাতে স্ট্রোমা নামক এক ধরনের পদার্থ থাকে। তাহলে দেখেন, এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, এই গ্রানামের মধ্যে কি আছে? স্ট্রোমা আছে। তাহলে একটা গ্রানামের মধ্যে স্ট্রোমা, আর একটা গ্রানামের মধ্যে স্ট্রোমা। এই স্ট্রোমাগুলো একটা চিকন একটা সুতার মতো একটা স্ট্রাকচার দিয়ে কানেক্টেড থাকে। সুতার মতো স্ট্রাকচার, এটা বুঝাইতে আমরা যে শব্দটা বায়োলজি ইউজ করি, সেটা হচ্ছে ল্যামেলি। সো এই স্ট্রোমা আর একটা স্ট্রোমার সাথে কানেক্টেড থাকে একটা ল্যামেলি দিয়ে। সো দ্যাটস ওয়াই এই ল্যামেলিকে বলা হয় স্ট্রোমা ল্যামেলাম। দেখেন খেয়াল করে, তাহলে এই যে গ্রানাম, গ্রানামের মধ্যে আছে স্ট্রোমা, এই স্ট্রোমাগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড কি দিয়ে? স্ট্রোমা ল্যামেলাম দিয়ে। এছাড়া এরও নিজস্ব রাইবোজোম থাকে। আর একটু একটা কথা বলছিলাম যে নিউক্লিয়াস ব্যতীত আর কোথায় কোথায় ডিএনএ পাওয়া যায়? উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর একটা হচ্ছে প্লাস্টিড। এই যে প্লাস্টিডের ডিএনএ, ঠিক আছে? এই যে দেখেন, খুব সুন্দর ডিএনএ আছে। বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট মাস্ট জানতে হবে। পেয়ার আকৃতি, ক্লামাইডোমোনাস, CH তে মনে রাখবেন চা, চায়ের কাপ। পেয়ার আকৃতি। স্পাইরো শব্দটার অর্থই হচ্ছে সর্পিলাকার। উলফিতা মনে রাখবেন, দাঁড়ান, জিগতারা, উলফিতা। জিগতারা মানে কি? জিগনেমাটা হচ্ছে তারকাকার। এই জিগনেমাটা হচ্ছে তারকাকার, জিগতারা। উলোথ্রিক্স যেটা, সেটা হচ্ছে ফিতাকৃতির। আর যে পিথোফোরা আছে, পিথো, ও ও দেখতে কিরকম হয়? গোলাকার। শুধু আপনাদেরকে একটু কষ্ট করে জালিয়াকার, এটা কি, এটা একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তাহলে ক্লামাইডোমোনাস, চেলাইডোমোনাস মনে রাখবেন, চা, চায়ের কাপ, পেয়ালাকৃতি। স্পাইরোগাইডা, স্পাইরো শব্দের অর্থ হচ্ছে সর্পিলাকার। জিগতারা উলফিতা, মানে জিগনেমাটা হচ্ছে তারকাকার, আর উল্টা উলোথ্রিক্স, এটা হচ্ছে ফিতাকৃতি। আর পিথোফোরা, ও যেখানে আছে সেটা কি?
গোলাকার। ঠিক আছে, এখন দেখেন প্লাস্টিডের ক্লাসিফিকেশনটা একটু দেখা যাক। 3 ধরনের প্লাস্টিড পাওয়া যায়। ক্লোরোপ্লাস্ট, ক্লোরো শব্দের অর্থ হচ্ছে সবুজ। ক্লোরোপ্লাস্ট থেকে পরবর্তীতে আরেক ধরনের প্লাস্ট সৃষ্টি হয়, সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমো শব্দের অর্থ হচ্ছে রং, এটা বিভিন্ন রঙের হতে পারে। আরেক ধরনের প্লাস্টিড আছে, সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকো শব্দের অর্থ কি? লিউকো শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বর্ণহীন। লিউকো শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বর্ণহীন। তাহলে বর্ণহীন বলতে একটা ব্যাপার খেয়াল করেন, আমরা ক্লোরোপ্লাস্টের কাজটা দেখি। ক্লোরোপ্লাস্টের কাজ কি? এটা সবুজ, তার মানে কি সালক সংশ্লেষণ করতে পারবে। এর মধ্যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি থাকে, আবার ক্যারোটিন, জ্যান্থোফিলও থাকতে পারে। ক্যারোটিনের রং হচ্ছে কমলা, জ্যান্থোফিলের রং হচ্ছে হালকা হলুদ, মনে রাখেন। আর ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্ট একটু আগে বললাম যে ক্লোরোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্ট সৃষ্টি হয়। ক্রোমো শব্দ অর্থ রং, তার মানে এখানে বিভিন্ন রঙের ধারণ করতে পারে, লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি। যে ফুলের যে রঙগুলো দেখেন, সেই রঙগুলো যেন ক্রোমোপ্লাস্ট দেয়। এটার কাজ কি? এটা কি ফলকে সুন্দর করে, আবার পশু পাখি পোকামাকড় যেগুলো আছে তাদেরকে কি পরাগায়নের জন্য আকৃষ্ট করে, তাই না? আর লিউকো রংহীন, জীবনে কোনো রং নাই, তাই বলে কি তার কোনো কাজও নাই? ব্যাপারটা এরকম না। লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জমা রাখা, খাদ্য সঞ্চিত করে রাখা। কি কি? যেমন হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। যারা আমরা পৌষ্টিকতন্ত্র পড়ছি আমরা অলরেডি জানি অ্যামাইলো শব্দের অর্থ হচ্ছে শর্করা। সো স্টার্চ বা শ্বেতসার বা শর্করাজাত খাদ্য সঞ্চয় করা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। ইলায়োপ্লাস্ট, ইলায়ো এই যে ল মানে হচ্ছে লিপিড, লতে হচ্ছে লিপিড। লিপিডের বাংলা কি? চর্বিজাত খাদ্য। অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট, নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কি সঞ্চয় করবে? প্রোটিন। আর এই অ্যালিউরো থেকে যদি মনে রাখতে চান, অ্যালিউরো শব্দটা আসে অ্যালবুমিন থেকে। রক্ত চ্যাপ্টারে পড়েছিলাম, মনে আছে? অ্যালবুমিন কি? প্লাজমা প্রোটিন। সো অ্যালিউরো থেকে মনে রাখতে পারেন এটা হচ্ছে প্রোটিন সঞ্চয়কারী। সেন্ট্রিওল, একদম সহজ কথা, কোষ বিভাজনের জন্য অন্যতম একটা উপাদান হচ্ছে সেন্ট্রিওল। স্ট্রাকচারটা দেখেন, যে এই যে দেখেন তিনটা ছোট ছোট নালিকা নিয়ে, এই যে তিনটা ছোট ছোট নালিকা, এই উপনালিকা আর কি, নালিকার চেয়েও ছোট সেটা হচ্ছে নালীর চেয়েও ছোট সেটা হচ্ছে নালিকা, আবার সেই নালিকার চেয়েও আরো ছোট সেটা হচ্ছে উপনালিকা। সে তিনটা উপনালিকা মিলে কি হয়? একটা ট্রিপলেটস হয়। আর এরকম 1 2 3 4 5 6 7 8 9 এরকম 9টা ট্রিপলেট নিয়ে কি একটা সেন্ট্রিওল তৈরি হয়। আর এগুলো একটার সাথে যোজক বা লিঙ্কার দিয়ে যুক্ত থাকে। এই তিনটা অংশ এখানে লেখা আছে, প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, 9টি ট্রিপলেটস, যোজক বা লিঙ্কার দিয়ে যুক্ত থাকে, হ্যান ত্যান এগুলাই। তো যেটা বলছিলাম, সেন্ট্রিওল যদি একটা কাজ জিজ্ঞেস করি উত্তর কি হবে? কোষ বিভাজনে সাহায্য করা। কোষ বিভাজনে কীভাবে সে সাহায্য করে? ওই যে আমরা পড়ছি না, মাকুযন্ত্র সৃষ্টি হয়, সো মাকুযন্ত্র সৃষ্টি করে। আর শুক্রাণু লেশ গঠন, একটু আগে শুক্রাণু একটা ছবি দেখছি, আবার আঁকাচ্ছি। শুক্রাণু হচ্ছে মাথা, এটা হচ্ছে মধ্যকণ্ঠ, আর এটা হচ্ছে লেজ। মাথায় থাকে হচ্ছে নিউক্লিয়াস, আর এর উপরে থাকে অ্যাক্রোসোম, যেটা তৈরি করে দেয় কে? গোলগি বডি। এই মধ্যকণ্ডের মধ্যে মেইনলি থাকে মাইটোকন্ড্রিয়া, আর নিচের দিকে থাকে হচ্ছে সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল থেকে পরবর্তীতে কি এই লেজটা সুতার মতো লেজ বের হয়। সো সেন্ট্রিওলটা কি করে? শুক্রাণুর লেজটা গঠন করে। চলে আসলো সবচেয়ে বোরিং চ্যাপ্টারগুলা, বোরিং পোর্শনগুলা, কোষীয় কঙ্কাল। কোষীয় কঙ্কালটা কি? যে আমাদের যেরকম মানুষের দেহে যেরকম একটা কঙ্কাল কি করে? আমাদের একটা স্ট্রাকচার দেয়, আমাদের শরীরটা দৃঢ় দেয়, ওদের ক্ষেত্রেও সেম। জাস্ট নামগুলো মনে রাখবেন, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোটিউবিউলস। দেখেন সবগুলোর কাজ একই, কোষের আকৃতি দান, যান্ত্রিক দৃঢ়তা, আকৃতি দান, যান্ত্রিক দৃঢ়তা। তারপর সাইটোকঙ্কালের ভূমিকা পালন করে মানে কি? আকৃতি দান করা, আর কি? দৃঢ়তা প্রদান করা। এই কাজগুলো যেটা বললাম পিডিএফ দিয়ে দিব সুন্দর করে, এই কাজগুলো একটু সুন্দর করে সাইট থেকে মুখস্থ করে ফেলবেন। এটাও সেম, পারক্সোম আর একটা হচ্ছে মাইক্রোসোম। এটা কি করে? এটা বেসিক্যালি একটা এনজাইম প্রোভাইড করে, ক্যাটালিস্ট, যার সাধারণত অবায়বীয়, মানে বাতাসের মধ্যে থাকতে পারে না। তারা কি করে? এই যে H2O2 নামে যে পারঅক্সাইডটা আছে, এই পারঅক্সাইডটাকে ভেঙে পানি আর অক্সিজেন উৎপাদন করে। আর এই বিক্রিয়ায় যে প্রভাবকটা থাকে তার নামই হচ্ছে ক্যাটালিস্ট। সো ক্যাটালিস্টটা এই পারঅক্সাইডটা ভেঙে পানি এবং অক্সিজেন তৈরি করে দেয়, যেটা দিয়ে তাদের পরবর্তীতে জীবন কার্য চলে। আর গ্লাইকোজোমটা কি? বীজের অঙ্কুরোৎগামী লিপিডকে ভেঙে চিনিতে পরিণত করা। আচ্ছা, লিপিডকে ভেঙে যদি কেউ চিনিতে পরিণত করে মানে কি? চর্বি থেকে সে কি তৈরি করতেছে? গ্লুকোজ তৈরি করতেছে। আপনারা কি বলতে পারবেন চর্বি থেকে যদি গ্লুকোজ তৈরি হয় সেই প্রক্রিয়াকে কি বলা হয়? সাধারণত গ্লুকোজটা কই থেকে তৈরি হয়? কার্বোহাইড্রেট থেকে তৈরি হয়। কিন্তু যদি চর্বি থেকে গ্লুকোজ উৎপন্ন হয় সেটাকে কি বলা হয়? তাহিয়া, মাহিমা, এগুলো তোমাদেরকে পড়াইছি, তোমাদের জানা উচিত এগুলা। গ্লুকোনিওজেনেসিস। ভেরি গুড, এটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। কে উত্তর দিল এটা? তাহিয়া। গুড, ভেরি গুড।
উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা? এই সালমা আমরিন, উত্তর দাও এটা, ক্লাসে পড়াইছি একটু আগে। এই নতুন একটা স্টুডেন্ট যুক্ত হয়েছে না আজকে, তোমার নাম জানি কি, ভুলে গেলাম। নতুন স্টুডেন্ট জানি কে বললো আজকে আমার প্রথম ক্লাস? হুমায়রা সামিয়া, তুমি একটু বলো তো উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা? ও কিন্তু ভুল বলছে, তুমি ঠিকটা বলো। হুমায়রা কে আছো? ঠিক উত্তরটা দাও। সালমা আমরিন ভুল উত্তর দিছে। হ্যাঁ হুমায়রা বলো সঠিক উত্তর কোনটা হবে? এমএটি মানে কি? মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। উত্তর কি হবে? প্লাস্টিক হবে না? হবে নাকি? প্লাস্টিকই তো হবে রে। আমি তো এমনি মজা করে বলছি, ও ভুল বলছে, ও তো ঠিক বলছে। ঠিক আছে, প্লাস্টিকই হবে এটা। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুন্দর ক্লাস হচ্ছে, বোঝা যাচ্ছে সবাই সব পারতেছে। ওকে, এবার আসে হচ্ছে নিউক্লিয়াসে। রবার্ট ব্রাউন 1831 সালে আবিষ্কার করেন, আমরা সবাই জানি। একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে বলা হয় সিনোসাইট। যেমন উদাহরণ কি, ডাবের পানি আছে না? তারপরে এগুলো আপনারা আরো অনেক জায়গায় পাবেন, যেমন কি আছে, ওই যে ম্যালেরিয়ার পরজীবিতে পড়ছেন না, যে একটা কোষে বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা সৃষ্টি হয়, সেটা কি বলা হয়েছিল বলেন তো? সাইজন্ট। সো ওটাও কিন্তু একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট কোষের একটা উদাহরণ। ঠিক আছে, আলাদা কিছু না। আকার দেখেন, নিউক্লিয়াস কোষের 10 থেকে 15% স্থান দখল করে, আর শুক্রাণু প্রায় 90% নিউক্লিয়াস। একটু আগে ছবি দেখছি, শুক্রাণুর ছবি আঁকাতে পারবো না। নিউক্লিয়াসবিহীন কোষ কি কি আছে? স্তন্যপায়ু পরিণত আরবিসি। আগে একটা মিথ ছিল যে উটের লোহিত কণিকায় নাকি আরবিসি, সরি কি বলতেছি, উটের লোহিত রক্ত কণিকায় নাকি নিউক্লিয়াস আছে পরিণত অবস্থায়। এটা ভুল কথা। যত স্তন্যপায়ী আছে, সেটা বাদুড় হোক, উট হোক, মানুষ হোক, গরু হোক, গাধা হোক, সবার আরবিসি নিউক্লিয়াসবিহীন পরিণত অবস্থায়। সবার আরবিসি বা লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াসবিহীন, কখন? পরিণত অবস্থায়। অনুচক্রিকাতে কোনো সময় আল্লাহর রাস্তায় নিউক্লিয়াস থাকে না, সিফ কোষে থাকে না। চোখের যে আমাদের লেন্স আছে, সেই লেন্সেও নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস, ভাইয়া, হ্যাঁ ভাইয়া আপনি যে বললেন যে ডাবের পানি কিভাবে মানে বিভাজিত হয়, এটা তো ডাবের পানি তো কোষ না, তাহলে কিভাবে বিভাজিত হচ্ছে? ডাবের পানি বুঝি নাই আপু, আবার কোশ্চেনটা ক্লিয়ার করো। উত্তর দিচ্ছি আমি, সমস্যা নাই। আচ্ছা ভাই, আমি কোশ্চেনটা একটু পর আবার করতেছি। ওকে, ঠিক আছে। ডাবের পানির ব্যাপারটা কি, সিনোসাইটিক কোষ যেটা বললো আর কি, তাও আমি একটু বলার চেষ্টা করি। যে নিউক্লিয়াসটা বারবার বিভাজিত, বিশেষ করে ডাবের যে পানি আছে না, ওই পানিগুলোই কিন্তু নিউক্লিয়াস। তোমরা বুঝতেছো কিনা আমি জানি না। ডাবের যে পানিটা আছে, ওটাই হচ্ছে নিউক্লিয়াস। দেখা যায় যদি ডাবের পানিতে যেভাবে পানি তৈরি হয়, যদি সেভাবে সাইটোপ্লাজম তৈরি হতো, তাহলে ডাবের ভেতরে কিন্তু এরকম ফাঁপা থাকতো না। ব্যাপারটা বুঝো, ডাবের ভেতরে কিন্তু এরকম ফাঁপা থাকতো না যদি নিউক্লিয়াসের পাশাপাশি সাইটোপ্লাজমের বিভাজন হইতো। তাহলে কি প্রত্যেকটা কোষ আলাদা আলাদা করে নিজের জায়গা দখল করে ফেলতো, তাই না? সে ব্যাপারটা কিন্তু এরকম হয় না। অ্যান্ড এটা কি, একসময় যদি সাইটোপ্লাজম জড় হইতে থাকে, এই জন্য কি আশেপাশে কিন্তু শ্বাস জমা হইতে থাকে। দিন যত যায়, ডাবের চারপাশে কি শ্বাস জমা হইতে থাকে না? এই শ্বাসটা কিসের জন্য হয়? সাইটোকাইনেসিসের জন্য হয়। সো নিউক্লিয়াসটা উৎপন্ন হচ্ছে, যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসটা বারবার বিভাজিত কি তৈরি করতেছে? পানিগুলো তৈরি করতেছে। তখন যদি সাইটোকাইনেসিসটা হইতো, তার কিন্তু পানিগুলো উৎপন্ন হইতো না, বরং কি হইতো, এই ডাবটা পুরোটা ভরাট হয়ে যাইতো। আমি কি বুঝাইতে পারছি তোমার কোশ্চেনের উত্তরটা? পানির মধ্যে হচ্ছে মানে মুক্ত নিউক্লিয়াসের বিভাজন ঘটে। হ্যাঁ, মুক্ত মানে কি, ইচ্ছা মতো নিউক্লিয়াস বিভাজন হচ্ছে, তাকে বাহাদার কেউ নাই। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পেরেছি। নিউক্লিয়াস, এটা স্ট্রাকচার তোমরা সেই ক্লাস 7, 8, 9, 10, 6 থেকে পড়ে আসতেছো। এটা নতুন করে বোঝানোর কিছু নাই। বাইরে একটা এনভেলপ আছে, ভেতরে নিউক্লিওপ্লাজম, চারপাশে কতগুলো ক্রোমাটিন তন্তু দেখা যায়, আর মধ্যে একটা গোল, এটার নাম কি? নিউক্লিওলাস। ঠিক আছে, পাশে কতগুলো ইনফরমেশন দেয়া আছে, বললাম তো এগুলো আমি মুখস্থ পড়বো না, এগুলো তোমরা নিজেরাই পড়তে পারবা। বাইরে ভাই ক্রোমোজোমের বিশাল বই বিজ্ঞানীদের একটা লিস্ট আছে। এটা দেখো, কোষ বিভাজনের সময় প্রথম লক্ষ্য করেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে স্ট্রাসবার্গার। আর
উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম প্রত্যয় করেন কার্ল নাগেলি। ক্রোমাটিন নামকরণ করা হয়েছে ওয়াল্টার ফ্লেমিং। বংশগতি বৈশিষ্ট্য ধারক এবং বাহক হিসেবে বর্ণনা করেন সাটনো বোভেরি। ক্রোমোজোম নামকরণ করা হয়েছে ভালডে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যারা মেডিকেলে পরীক্ষা দিতে যান আল্লাহর রাস্তায় এই ছকটা না পড়ে কেউ পরীক্ষা দিতে যাবেন না, এটা খুবই ইম্পর্টেন্ট। মেডিকেলে কোশ্চেন আসছে কিন্তু এখান থেকে। এই যে ধান, গোল আলু, পাট আর গম, এই 4টা অপশনে ছিল, ঠিক আছে? আর আপনাদেরকে সবই পড়তে হবে। মেডিকেলে যারা পরীক্ষা দিবেন অবশ্যই এই 4টা মুখস্থ রাখতে হবে। এখন আপনারাই বলেন এই 4টা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারবো? ছেলেরা বলেন তো, এই 4 কি বুঝানো দেওয়া সম্ভব যদি আপনারা মুখস্থ না করেন? আমার ব্যাচের ছেলেগুলো না ভাইয়া। খুবই লাজুক, কেউ কথাই বলতে চায় না। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা দেখবা কিছু কিছু কুটনি মেয়ে মানুষ থাকে, এরা একে অপরকে খুব হেট করে, করে না? আছে না এরকম কুটনি মানুষজন? ছেলেদের মধ্যেও আছে, শুধু মেয়ে বললে ভুল হবে আসলে। সো এই কুটনামি যারা একে অপরকে হেট করে, দেখতে পারেন এদের মনের মধ্যে কি অনেক প্যাচ থাকে, অথচ কামের কাজ কিন্তু এরা কিছুই করে না। সারাদিন এর নামে ওর নামে গুতাগুতি লাগালাগি এসব এগুলো করে, কাজের কাজে এরা কিছুই করে না। আমাদের হেটারোক্রোমাটিনটা হচ্ছে সেরকম। হেটারোক্রোমাটিন কি হেট করে একে অপরকে, অ্যান্ড হেটার জন্য কি মনের মধ্যে অধিক প্যাচ, অধিক কুণ্ডলিত, আর ডিএনএ থাকে কীরকম নিষ্ক্রিয়। আর ইউক্রোমাটিন, ইউ তো মানে ভালো, যে ভালো তার মনের মধ্যে কি প্যাচ বেশি? প্যাচ না, অনেক কম কুণ্ডলিত, অথচ তার কাজ অনেক, সে সক্রিয় ডিএনএ ধারণ করে। ক্রোমাটিডটা দেখো, এটা মেটাফেজ পর্যায়ে দেখা যায়। আমরা যে এই যে ছবিটা দেখতেছি, এই ছবিটা কিন্তু আসলে এই যে এখানে দেখতেছি আমরা ক্রোমাটিনগুলা প্যাচ প্যাচ খেয়ে আছে, এই প্যাচ প্যাচ খাওয়া ক্রোমাটিনগুলাই কিন্তু একসময় কি ক্রোমোজোম তৈরি করে, কিন্তু এটা এখন ভিজিবল না। কজ মেটাফেজ পর্যায়ে হয় কি, এগুলো থেকে পানি বিয়োজন হতে থাকে, ফলে এগুলো খাটো এবং যখন মোটা হয় তখন দেখতে স্ট্রাকচারটা এরকম লাগে, ঠিক আছে? ওকে, সো এখানে স্ট্রাকচার একটু দেখি। এখানে মধ্যে থাকে হচ্ছে সেন্ট্রিওল, যেখানে সেন্ট্রোমিয়ার, ভুল বলছি, সেন্ট্রোমিয়ার, যেখানে সেন্ট্রোমিয়ার থাকে সেখানে যে কুঞ্চনটা তৈরি হয় সেটা হচ্ছে মুখ্য কুঞ্চন। সেটা হচ্ছে এই যে সেন্ট্রোমিয়ার যেখানে থাকে সেটা হচ্ছে মুখ্য কুঞ্চন। আর সেন্ট্রোমিয়ার বাদে যদি অন্য কোনো জায়গায় কোনো কুঞ্চন থাকে সেটাকে বলা হয় গৌণ কুঞ্চন। সেন্ট্রোমিয়ার বাদে যদি অন্য কোনো কুঞ্চন থাকে সেটাকে বলা হচ্ছে গৌণ কুঞ্চন। এগুলো হচ্ছে ক্রোমাটিড, এটা দুইটা মিলে একটা ক্রোমাটিড, এই দুইটা মিলে একটা ক্রোমাটিড, ঠিক আছে? সো একটা ক্রোমোজোমের কয়টা ক্রোমাটিড পাওয়া গেল? এই একটা, এই দুইটা। আর কাইনেটোকোর হচ্ছে এই যে যেসব জায়গায় সংকৃত হয়ে গেছে তার আশেপাশে অঞ্চলটা হচ্ছে কাইনেটোকোর, মুখ্য কুঞ্চন তো বলে দিছি। আর টেলোমিয়ার, টেল শব্দের অর্থ কি? লেজ। সো লেজের দিকে যে ক্রোমোমিয়ার মানে গুলো আছে সেগুলো হচ্ছে টেলোমিয়ার। আর ক্রোমাটিন কোনগুলা? ওই যে আমরা আগে ছোট ক্রোমাটিন দেখছি, ওই ক্রোমাটিনগুলোই কি হয়েছে, যেগুলো আগে এরকম করে গোল হয়ে ছড়ানো ছিটানো ছিল সেগুলো এখন প্যাচ খেয়ে খেয়ে সুন্দর একটা স্ট্রাকচারে চলে আসছে, পানি বিয়োজন হয়ে খাটো এবং মোটা সংকুচিত হয়ে গেছে, এগুলো তখন আমরা ক্রোমাটিন বলতেছি। আর নিচে যে পোর্শনটা হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট দিয়ে কি করে? ধরেন একটু আগে আমরা নিউক্লিওলাস দেখছি, তাই না? নিউক্লিওলাস। ক্রোমাটিনগুলো কি হয়, এখান থেকে উঠে চারপাশে এই যে নিউক্লিওপ্লাজমের মধ্যে ঘোরাফেরা করে আবার কি নিউক্লিওলাসে যুক্ত হয়। তাহলে কয়টা মাথা দিয়ে এরা নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়েছে বলেন তো? এই একটা, এই দুইটা। খেয়াল করেন স্যাটেলাইট আমাদের দুইটা, এই একটা, এই একটা। এই মাথা দিয়ে তারা কি করে? নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়। এতক্ষণ যা বললাম ঠিক এই কথাই লেখা আছে এই স্লাইডেও, যে কি কি আছে। নিউক্লিয়াস পুনর্গঠন হচ্ছে বা নিউক্লিয়াস সংগঠক, স্যাটেলাইটে কি হয় নিউক্লিয়াস বহন করে। তারপর ছোলার 1 নাম্বার ক্রোমোজোম, এটা ভার্সিটির কোশ্চেন তাই একটু এক্সট্রা করে লেখা আছে। ছোলার 1 নাম্বার ক্রোমোজোম স্যাটেলাইট থাকে, এই জিমুলার উভয় প্রান্তের অংশকে বলে টেলোমিয়ার, আর এতে প্রাপ্ত টেলোমারেজ এনজাইম মানুষের জরারোধে কাজ করে। ক্রোমোজোমের রাসায়নিক গঠন একেবারে সহজ করে বুঝাবো কি কি আছে। মেইনলি প্রধানত যা থাকে সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে প্রোটিন। এখন নিউক্লিক অ্যাসিড হয় ডিএনএ হবে, না হলে আরএনএ হবে। আর যদি প্রোটিন হয় সেটা হয় হিস্টোন প্রোটিন হবে, না হলে নন হিস্টোন প্রোটিন হবে, ঠিক আছে? এটাই হচ্ছে কোষের মানে ক্রোমোজোমের মেইন কেমিক্যাল বা রাসায়নিক স্ট্রাকচার। এছাড়াও তো বিভিন্ন আয়ন উপস্থিত থাকতে পারে আর এনজাইম থাকতে পারে। ডিএনএ যদি থাকে ডিএনএ পলিমারেজ থাকবে, আরএনএ যদি থাকে আরএনএ পলিমারেজ থাকবে। এছাড়া নিউক্লিওসাইড ট্রাইফাটেজ নামে একটা এনজাইম পাওয়া যায়। হিস্টোন এবং নন হিস্টোন থেকে যদি জানতে হবে, যেটা হিস্টোন প্রোটিন সেটা হচ্ছে ক্ষারধর্মী, আর যেটা নন হিস্টোন সেটা হচ্ছে অ্যাসিডধর্মী। এটা এনজাইম হিসেবে কাজ করে 500 ধরনের। আর হিস্টোন প্রোটিনের মধ্যে কতগুলো সাব টাইপ আছে, H1, H2, H3, H4, এই জিনিসগুলো একটু জেনে রাখবেন। এই ক্রোমোজোমের প্রোগ্রাম যেটা তোমরা সবাই জানো, যখন কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়টা দেখা যায় তখন কি হয়, যে আমাদের যে ক্রোমোজোমগুলো আছে সেই ক্রোমোজোমের
মেরুমুখী চলন শুরু হয়। ধরেন এই যে দুই পাশে দুইটা মেরু, এই মেরুমুখী চলনে এই সেন্ট্রোমিয়ার থাকে হচ্ছে সামনে, বা সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী, আর বাহুদ্বয় থাকে অনুগামী, মানে কি পিছনে থাকে। এখানে সেম, সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী আর বাহুদ্বয় থাকে অনুগামী। তো এই মেরুমুখী চলনের সময় যে সেন্ট্রোমিয়ারগুলো দেখা যায় ক্রোমোজোমের বিভিন্ন পজিশনে থাকে। যেমন যদি মাঝখানে থাকে বা মেটা পজিশনে থাকে, মেটা শব্দের অর্থ হচ্ছে মাঝখানে, যদি মেটা পজিশনে থাকে সেটা দেখতে অনেকটা ইংরেজি ভির মতো দেখায়, এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। যদি মেটা থেকে আর একটু নিচে থাকে সেটাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক, দেখতে অনেকটা এলের মতো লাগে। যদি প্রান্তের একদম কাছাকাছি চলে যায় দেখতে একটা ইংরেজি জের মতো লাগে, যেটাকে বলে অ্যাক্রোসেন্ট্রিক। আর যদি একদম প্রান্ত বা টেইলে চলে যায় তখন সেটাকে আমরা কি বলি, টেরোসেন্ট্রিক, দেখতে একটা আয়ের মতো। ঠিক আছে, দেখতে একটা আয়ের মতো। তাহলে মেটাসেন্ট্রিক দেখতে ভি এর মতো, সাবমেটাসেন্ট্রিক এল এর মতো, অ্যাক্রোসেন্ট্রিক জে এর মতো, টেরোসেন্ট্রিক হচ্ছে আয়ের মতো। আর সেন্ট্রোমিয়ার সংখ্যা অনুসারে কি কি রকম, এটা নাম দেখলেই বুঝতে পারবেন। মোনো মানে কি, একটা, মানে সেন্ট্রোমিয়ার একটা থাকে। ডাই মানে কি, দুইটা, আমরা শুনছিলাম মোনো ডাই ট্রাই পলি। ডাই মানে হচ্ছে দুইটা, মানে দুইটা সেন্ট্রোমিয়ার থাকে। পলি মানে কি, অনেকগুলা, সাধারণত 10টার বেশি বুঝাইতে পলি শব্দটা ইউজ হয়। ডিফিউজ শব্দ অর্থ হচ্ছে ব্যাপন, আর ডিফিউজড শব্দের অর্থ হচ্ছে ছড়ায় ছিটায় থাকা। দেখেন সুস্পষ্টভাবে কোনো সেন্টিমিটার থাকে না, ছড়ায় ছিটায় থাকে। অ্যাসেন্ট্রিক, মেডিকেল সায়েন্সে যেখানে এ শব্দটা থাকে বুঝবেন এ মানে হচ্ছে অ্যাবসেন্স। যেমন অ্যাসিলোমেট মানে কি, ফিলম নাই। অ্যাগ্রানোসাইট মানে কি, যে সাইটে দানা নাই। অ্যানিমিয়া মানে কি, রক্ত নাই। সো অ্যাসেন্ট্রিক মানে কি, সেন্ট্রোমিয়ার নাই। দেখেন এটাই লেখা আছে, কোনো সেন্ট্রোমিয়ার থাকে না। সো যেহেতু সেন্ট্রোমিয়ার থাকে না, এরা কোষ বিভাজনে অংশগ্রহণ করে না। ক্রোমোজোমের কাজ একদম বাচ্চাকাল থেকে আমরা পড়ে আসছি। একটা কাজ যদি বলতে বলি সেটা কি বলবো, এটা হচ্ছে বংশগতির ধারক এবং বাহক। কেন এটা বংশগতির ধারক এবং বাহক, এই রিজনটা হচ্ছে ডিএনএ বা জিনোম ধারণ করে। আর যেহেতু ডিএনএ এর মধ্যে মাঝে মাঝে চেঞ্জ আসে, তাই কি হয়, অভিব্যক্তি বা প্রাণী জগতে ইভলিউশন ঘটে। আর আমরা কোষ বিভাজন দেখছি, কোষ বিভাজনে কি হয়, ক্রোমোজোমটা ভাগাভাগি হয়ে যায়। সো কোষ বিভাজনের ক্রোমোজোম কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা প্রত্যক্ষ ভূমিকা পালন করে। সেক্স ক্রোমোজোমের জীবের যে লিঙ্গ নির্ধারণ আমরা পড়ছি, যে অটোজোম আর সেক্স ক্রোমোজোম, দুই ধরনের ক্রোমোজোম পাওয়া যায়। অটোজোমটা কি করে, দেহ গঠন করে, আর যে সেক্স ক্রোমোজোম সেটা পরবর্তী প্রজন্মের লিঙ্গটা কি হবে সেটা ঠিক করবে। আর বংশগতির বাহক জিন জীবের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে, মানে পরবর্তী জীবটা কীরকম হবে সেটার জন্য এটা একটা ছাঁচ গঠন করে দেয়। ঠিক আছে, আর একটা কি বাকি আছে, ডিএনএর ছাঁচ অনুযায়ী এমআরএনএর মাধ্যমে প্রোটিন সংশ্লেষ করা। এমআরএনএটা কি, এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ কি করে, এই যে আমাদের রাইবোজোম আছে, রাইবোজোমে মেসেঞ্জার আরএনএ মেসেজ দেয়। কিসের মেসেজ দেয়, অ্যামিনো অ্যাসিডের কোডের মেসেজ দেয়। যেমন ওই যে আপনারা পড়ছেন এইউজি, তারপর যে ইউএএ, ইউএজি, উগা উয়া উয়াক পড়ছেন না, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, এই জিনিসগুলো মেসেজ দেয়। কিসের মেসেজ দেয়, অ্যামিনো অ্যাসিড কোড করার। পরবর্তীতে সেই কোড পেয়ে অ্যামিনো অ্যাসিডের গুলো তৈরি হয়, এবং অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে কি করে, প্রোটিন তৈরি করে। সো এটাই বলা হয়েছে এখানে যে ডিএনএর ছাঁচ অনুযায়ী কি হয়, ফার্স্টে একটা এমআরএনএতে একটা কোড দেয়, অ্যান্ড সেই কোড অনুযায়ী কি হয়, প্রোটিন সংশ্লেষ হয়। সো সেখানেও ক্রোমোজোম ভূমিকা রাখে। আশা করি ক্রোমোজোমের কাজগুলো আপনারা সব মনে রাখতে পারবেন। নিচের কোনটি যে আকৃতির ক্রোমোজোম, লজ্জা ভেঙে সবাই একটু কাইন্ডলি উত্তর দেন। টি অ্যাক্রোসেন্ট্রিক। কোনটা হবে, অ্যাক্রোসেন্ট্রিক ভাই। সবার কাছে শুনতে চাই, সবাই একসাথে চিল্লায় বলেন। অ্যাক্রোসেন্ট্রিক। সো এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। প্লাস্টিডের গঠন এবং কাজ লিখতে পারবেন, দেখাইছি। বিভিন্ন প্লাস্টিডের কাজ দেখাইছি, সেন্ট্রিওলের কাজ দেখাইছি, নিউক্লিয়াসের চিত্র অঙ্কন দেখাইছি, ক্রোমোজোমের রাসায়নিক গঠন একটা ছকে আমরা সুন্দর করে বর্ণনা করছি। ওকে, ক্লাস কিন্তু শেষ। দেখি এটা আপনাদের ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন কি সামনে সামনে হ্যাঁ, ক্লাসে? এটা অন্য ক্লাসে ভাই, এটা অর্ধেক